আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম সালাম ইব্রাহিম ভাই। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। আমরা দশে মিলে করব কাজ, কখনো হারবো না ইনশাল্লাহ। ফয়সাল হোসেন, নতুন বিনিয়োগকারী ভাই, ভয়ের কোনো কারণ নাই। এই 17-18 বছর এরকম ঝড় তুফান উত্থান পতন দেখেছি। ইউক্রেনের যুদ্ধ দেখেছি, ইরাকের যুদ্ধ দেখেছি, সিরিয়ার যুদ্ধ দেখেছি, আহ, আফগানিস্তানের যুদ্ধ দেখেছি, তারপরে লিবিয়ার যুদ্ধ দেখেছি, এখন ইরানের যুদ্ধ। আসলে সকল যুদ্ধই মুসলমানের বিরুদ্ধে আহ, কাফেরদের এই লড়াই। কিন্তু আমরা মুসলিম জাতি গোমূত্রখোর, ব্রেনলেস, ঘিলুলেস। কথা বললে জামাত, কথা বললেই শিবির, এই কথা বললেই রাজাকার ছাড়া আর কোনো শব্দ নাই। এই জাতির ব্রেনের মধ্যে গোবরে ভরা। জাতির সামনে সত্য কথা বললেই জামাত বলবে, বিএনপি বলবে, আওয়ামী লীগ বলবে, মানে যে যার বিরুদ্ধে যাবে তার কথা বলবে। এটা হচ্ছে এই জাতির চরিত্র। তো জাতির চরিত্র যেখানে, সেখানে দেশের ভালো আশাটা করবে কিভাবে? বাজার আরো 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে থেকে আমি সতর্কবার্তা দিয়ে আসছি, যখন ইরানের কোনো যুদ্ধই ছিল না, ইরানের সাথে কোনো লড়াই ছিল না। আহ, এই ধরনের আওয়াজ আরো, ওয়ালাইকুম সালাম ইমতিয়াজ ভাই, আরো আহ, 1 সপ্তাহ 10 দিন 15 দিন আগ থেকেই, এমনকি নির্বাচনের আগ থেকেই বলে আসছি যে ঘটনাটা কি হতে যাচ্ছে আর কি হবে। সেটার একটা জ্বলন্ত উদাহরণ আমি দিয়েছি আপনাদেরকে মার্কেটের ইন্ডেক্স নিয়ে। যে ইন্ডেক্সের উপরে ডিপেন্ড করে আপনাদেরকে সবসময় সতর্কবার্তা করে আসি, এবং আহ, বোঝানোর চেষ্টা করি যে এই যে এই দিন থেকে বলে আসছে যে বাজারটা সাইডওয়েজে চলবে। আপনারা দেখেছেন যে আমার পোস্টের মধ্যে কিছু গোমূত্রখোর, দলকানা, অন্ধভক্ত কিছু আছে, যারা হাসিনার আমলে আওয়ামী লীগের ওই হাসিনার ছবি লাগায়া চাপাবাজি করত, ধান্দাবাজি করত, আর জামাত শিবির ট্যাগ লাগাইতো। এখন ওরাই আবার বিএনপির দেশনেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার ছবি লাগিয়ে, তারেক রহমানের ছবি লাগিয়ে ওরাই এক ইয়ে করে। অথচ দেখা গেছে যে নেতারা সব এক টেবিলে, জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সব এক টেবিলে বসে নাস্তা করে, ইফতার করে। আর এই অন্ধভক্ত গোমূত্র খোরেরা কোনো পোস্ট দেখলে আয়সা বলে, তুই রাজাকার, তুই রাজাকার। এই তুই রাজাকার বলতে বলতে আওয়ামী লীগের নেত্রী চলে গেছে ভারতে। আর এখন এই সম্ভবত জনাব তারেক রহমানরও ভারত না কোথায় পাঠায় আল্লাহ, লন্ডনে পাঠায়। এই গোমূত্র খোরেরা, যেগুলা দল কানা নামে, দলের লেবাস লাগিয়ে এই ধরনের আচরণগুলা করে। গোবর গণেশ, রাইট। তো এই গোবর গণেশদের চরিত্র হচ্ছে আহ, ঘেউ ঘেউ করা রাস্তা, মানে কারো একটা ভালো পোস্ট দেখলে বা তাদের বিরুদ্ধে গেলেই ঘেউ 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 শুরু করে। এই কুকুরের জাতিটা আজীবন কুকুরই থাকবে, কিচ্ছু করার নাই। তো এদেরকে ওই একটা কবিতা ছিল, কুকুর আসিয়া কামড় দিল পথিকের পায়, তাই বলে কি কুকুরের কামড়ানো শোভা পায়? কিন্তু এমন একটা অবস্থান, এগুলা মানুষরূপী কুকুরের কামড় না, কামড়ের পরিবর্তে কামড় না দিলে এদের শিক্ষা হয় না। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। তো যাই হোক, এই কুকুরের জাত কুকুরই থাকবে, কোনোদিনও মানুষ হবে না। এবং কোট প্যান্ট টাই পরাও শিক্ষিত কুকুরের অভাব নেই এই দেশে। আমি যা বলি সরাসরি বলি। কারো ভালো লাগলেও কিছু করা, ভালো লাগলে ভালো লাগবে, খারাপ লাগলে কিছু করার নাই। যা, যাহা সত্য তাহাই। হাদির বিচার চাইছি তাও রাজাকার, আবরার ফাহাদের বিচার চাইছি তাও রাজাকার। ওই কিশোরী একটা ধর্ষণের দেখছেন যে
কাদের নাম আসছে ওদের বিরুদ্ধে কথা বলছি তাও রাজাকার, শুধু রাজাকার ছাড়া এদের মুখে আর কিছু নাই। এদের ওদের জন্মটাই হয়েছে রাজাকারের প্রোডাক্ট, যার কারণে মুখ দিয়ে খালি ওই যে রক্তের একটা ধারা আছে ওই ধারার কথা বলতে থাকে এরা। এই হচ্ছে মূল চরিত্র। আদাব দাদা। বাজার যেদিকে যাক না যাক, ইন্ডেক্স পড়ুক বাড়ুক, আপনাকে সবসময় আহ, একটা ধারাবাহিকভাবে আমরা এই যে এই সময়টাতে এই যে আহ, আহ, সেপ্টেম্বর মাসেও এই ডিভিডেন্ড কেন্দ্রিক সময়টাতে আপনাদেরকে সতর্ক করেছিলাম, ঠিক যে সতর্কটা গত এক সপ্তাহ যাবত করে আসছি। ঠিক এক সপ্তাহ যাবত যে সতর্কটা করে আসছিলাম, যেটা এই সেপ্টেম্বর মাসে করেছি। ওয়ালাইকুম সালাম রাফায়েত ভাই। তো এই সেপ্টেম্বর মাসেও সেম সতর্কবাণী করে আসছি। তো আলহামদুলিল্লাহ, আমার এই প্রিয় ভাই বোনেরা সারা বাংলাদেশের, আদাব রূপব্রত দাদা, তো সারা বাংলাদেশ জুড়ে এবং সারা বিশ্বে বাঙালি ভাই বোনেরা যেখান থেকে আমার এই ভিডিও লাইভটা দেখছেন এবং এই শিক্ষামূলক কার্যক্রমে যারা অংশগ্রহণ করছেন, তাদের মধ্যে আমার প্রিয় ভাই বোনেরা যারা বুঝেছেন বাজারকে, আমি যেভাবে আপনাদেরকে চুলচেরা বিশ্লেষণ করে বুঝিয়েছি, আশা করছি যারা আহ, আমার এই শিখানোর জায়গা থেকে ভালো ভালো স্টকে যে প্রাইসে কিনেছেন, বর্তমান প্রাইসে গত 3-4 দিনের মধ্যে, আশা করছি আপনাদের কারো কোনো ক্ষতি হবে না। কেননা অক্টোবর নভেম্বর ডিসেম্বরে ডিসেম্বর ক্লোজিং এর ব্যাপারে বলেছিলাম যে সবাই এইদিকে মনোনিবেশ করেন। আপনাদেরকে জানুয়ারি ফেব্রুয়ারিতে নিশ্চিত পয়সা দিবে, সেই নিশ্চিত পয়সা আপনাদেরকে দিয়েছে। এবার আপনারা যদি সেই অনুসরণ করে ধরতে না পারেন, সেটা যদি অনুসরণ করে, অনেক ভাই বোনেরা আমার অনেক প্রফিট করেছেন আলহামদুলিল্লাহ। এবং আমি বারবারই একটা আওয়াজ তুলেছিলাম যে এইবারের ঈদটা যেন আমার, অন্তত আমার লাইভ দেখা প্রিয় ভাই বোনদের যেন কষ্ট না হয়, এই ঈদে যেন কেউ কষ্ট না পায়। সেইখান থেকে বারবার বলে আসছি যে ঈদের খরচটা হাতে তুলে রাখেন। 20,000, 30,000, 50,000, যে যতটুকুই পেয়েছেন বাজার থেকে, আপনারা আহ, ওই প্রফিটের অংশটা আপনাদের অবশ্যই আহ, হাতে রাখবেন। ঈদের খরচটা ওইটা কখনোই বিনিয়োগ করবেন না। আলহামদুলিল্লাহ, আমার সাথে যারা পার্টনারশিপে বিজনেস করেন, আহ, এখন হয়তো বাজারের চাপের কারণে একটু কম, কিন্তু যতজনের করে প্রফিট গেছে সকলেই কম বেশি প্রফিটটা তুলে ঘরে রেখেছেন। আমি তাদেরকেও বলেছি যে আপনাদের এক কিছু ভাই বোনেরা আছেন, ওনাদের সমস্যা নাই, অর্থ সম্পদ আছেন, না তুললেও চলতে পারেন, তো তারা তুলেন নাই। কিন্তু 99% আমার পার্সোনাল বিজনেসের যারা অংশীদার, তারা সকলেই ঈদের খরচটা অলরেডি গত সপ্তাহ পর্যন্ত নিয়ে গেছেন। আজকেও আমার এক ভাইয়ের অ্যাকাউন্টে তার প্রফিটের টাকাটা চলে গেছে আলহামদুলিল্লাহ। আমি সবসময় বলি যে প্রফিটের টাকাটা পকেটে ঢুকানোর জন্য। কেননা এই প্রফিটের টাকাটা এই বাজারে রিইনভেস্ট করতে গেলেই যে বিপদ, এটা বারবার আপনাদেরকে বলেছি। আমার বোরহানুদ্দিন ভাই একজন আছেন, বোরহানুদ্দিন ভাই এই সেপ্টেম্বর মাসে, জুলাই আগস্ট সেপ্টেম্বরে আমার লাইভ দেখে প্রায় 8.5 লাখ টাকা লাভ করেছিলেন। কিন্তু ওই বিনিয়োগের টাকা সুদ্ধা আবার ঢুকাইছে। তারপরে আমি অভয় দিয়েছিলাম, সাহস দিয়েছিলাম এবং বলেছি আপনার রিকভারি আসবে। রিকভারিটাও আসছে, আমার সাথেও চলে আসছে। হয়তো সামনে আরো হয়তো বিনিয়োগ বাড়াবেন। তো এখনো আছেন উনি। তো আলহামদুলিল্লাহ, এখন হয়তোবা কিছুটা সতর্ক হয়েছে। তারপরেও দেখি কিছু কিছু স্টক নিয়ে কমেন্ট করে বা কেনা বেচা করে, যা আসলেই এখনো গাইড মানে ওই যে রেল লাইনের বাইরে দিয়ে চলে আর কি। তো মাঝে মধ্যে একটু ধমকায় টমকায় বকা টকা দেয়, আদরের মানুষ, দেশি মানুষ, আদরের মানুষ, এই কারণে একটু ধমক টমক দিয়ে বকা টকা দেই, রাগ করে হয়তো অনেক সময়। তো তো রাগ করলেও কিছু করার নাই, শিক্ষার জায়গায় কিছু বকাবকি না করলে তো আপনাদেরকে হয় না রে ভাই। ওয়ালাইকুম সালাম মাহবুবুর রহমান ভাই। তো একটু বকাঝকা তো করতে হয়, নাহলে তো আপনারা লাইনচ্যুত হয়ে যান। যাই হোক, আলহামদুলিল্লাহ, ভয়ের কোনো কারণ নাই।
যেমন একটা স্টকের কথা আপনাদেরকে বলি, এইটা সেপ্টেম্বর মাসে এসপিসিএলটা, এই এসপিসিএলটা 51-52 থেকে নেমেছিল 34, কত নাম ছিল এই যে দেখেন, 36 টাকা নাম ছিল। সেখান থেকে আবারও 53-56 টাকা গেছে, 36 থেকে 56 গেছে। আবার 42-এ আসছিল, সেখান থেকে আবার গেছে এই 53-70 গেছে, 60 গেছে। এখন এখানে 45-এর ঘরে ঘুরতেছে, এখানেও সাপোর্ট ক্রিয়েট করে আছে। এখান থেকে হয়তোবা আহ 2-1 দিনের ভিতরে একটা ইউটার্ন আসবে। আহ, মোস্তাফিজুর রহমান ভাই, এখানে অস্বাভাবিক এটা স্বাভাবিক পতন। এই পতনটার একটা মূল উদ্দেশ্য হচ্ছে সুযোগ সন্ধানী। এই সুযোগ সন্ধানীরা বরাবরই কোনো একটা উসিলা পাইলে এই কাজগুলা করে। আপনারা যদি রেকর্ড দেখেন, প্রিভিয়াস হিস্ট্রি দেখেন, এই ইরানের যুদ্ধ বা এইসব যুদ্ধ, এগুলা শুধু অজুহাত ছাড়া আর কিছু না। বলেন তো ভাই, সেপ্টেম্বর মাসের এই 1-2 তারিখে কোন দেশের যুদ্ধ লাগছিল? এই যে সেপ্টেম্বর মাসে এখানে এই যে পতন ঘটাইছে, 1000-এর পয়েন্টের উপরে ফালাইছে, এখানে কোন দেশের যুদ্ধের অজুহাত দিছিল? কোন দেশের অজুহাত দিচ্ছিল সেপ্টেম্বর মাসে? কি ইরানের মিসাইল মিসাইল মারছিল? মারে নাই। এটা একটা বিষয় বলি আপনাদেরকে যে ডিভিডেন্ডের সময় আসলে এটা, এই কথাগুলা আমি কত হাজারবার বলেছি, আমি কত হাজারবার এই কথাগুলো বলেছি, তার কোনো শেষ নাই। যে ডিভিডেন্ডের সময় যে যে স্টকগুলো আপ ট্রেন্ডে ধরে রেখে ডিভিডেন্ড ঘোষণা করে, ওই ওই স্টকগুলোর অস্তিত্ব থাকে না, পরবর্তীতে ধরা খাইতে হয়। তো সুতরাং এই টাইমটাতে সেম একই সময় এখন দেখেন, কোনো পার্থক্য আছে? এই যে ইরানের যুদ্ধ টুদ্ধ, এগুলো একদম সব বকওয়াস কথা। পুঁজিবাজারের টাকা তো ওইগুলাই। এই যে যখন পতন হয় বলে যে টাকা মানি ক্রাইসিস, দেশের অর্থনীতির সমস্যা, এই সমস্যা, এই যখন 200-300 কোটি টাকা লেনদেন হয়, তো আবার দেখা গেছে সময় সাপেক্ষে এগুলো 1200-1300 কোটি টাকা লেনদেন হয়, তখন এই টাকা হাওয়া থেকে আসে নাকি? প্রশ্নের উত্তর দেন আপনারা। যখন লেনদেন কমে যায় তখন বলে দেশের অর্থনীতি খারাপ, আর যখন 1200-1300 কোটি টাকা লেনদেন হয় তখন কি বাংলাদেশে কি লুক্সেমবার্গ হয়ে যায় কিনা? বা ওই টাকা আসে থেকে? টাকার কোনো ক্রাইসিস না। আপনারা জানেন যে বাংলাদেশের পুঁজিবাজারটা একটা মাফিয়ার হাতে বন্দী। যে সরকারি আসে, ওই সরকারি ওই মাফিয়ার সাথেই হাত আতাত করে চলতে হয়। আরো বিশ্লেষণ আমি অনেক কিছু ভিডিও বার্তাতে বলি, কিন্তু ওই যে সমস্যা একটাই, গোমূত্রখোররা, অন্ধকানা দল ভক্ত যে আছে, ওদের গায়ে লাগে সত্য কথা বললে, কারণ ওরা তো চাটুকার দল, চাইটা পুইটা খাওয়া মানুষ। ওরা আপনি সত্য বললেই জামাত বইলা গালিগালাজ করবে, বা ওই রাজাকার বইলা ইয়ে করবে। ওদের চরিত্রটাই হয়েছে এমন, ওদের জন্মটাই হয়েছে এই দিয়া। মানুষ জন্মগ্রহণ করলে, বাচ্চা জন্মগ্রহণ করলে আজান দেয়, ওদের মনে হয় কানের মধ্যে জামাত কইয়া জামাত জামাত কইরা হয়তো আজান দিছে, আল্লাহ আকবরের জায়গায় জামাত কইয়া মানে কান পড়া দিছে, যার কারণে ওরা কথায় কথায় জামাত রাজাকার এগুলা বলে, রাজাকার রাজাকার কয়ে মনে হয় স্লোগান দিছে ওরা জন্মের সময়। তো এই হয়েছে ওই চরিত্রহীন লোকগুলার কাজ কারবার। হাদি হত্যা বলেন বা যে কোনো অন্যায়ের পক্ষে কথা বললে এদের চরিত্র হচ্ছে জামাত শিবির কইয়া গালিগালাজ করেন, কারণ এদের জন্মের সময় আজানের পরিবর্তে জামাত শব্দটা উচ্চারণ করছে, রাজাকার শব্দটা উচ্চারণ করছে বেশিরভাগ। 71-এর চেতনায় দিয়েই এরা জীবন চলে। তো এই জাতির কোনো পরিবর্তন হবে না যতদিন পর্যন্ত জাতি নিজের পরিবর্তন না করবে। তো ঠিক তেমনি আমাদের এই বাজারের ক্ষেত্রেও একই জিনিসের কথাই আমি বলি, যে আমরা ততদিন পর্যন্ত এখান থেকে সফলতা অর্জন করতে পারবো না যতদিন পর্যন্ত না এই বাজারকে আমরা রিড করতে না পারবো। আতঙ্কে দেখা গেছে পড়তেছে, আমরা যা আছে নিজের হাতের শেয়ার ছেড়ে দেই। কখন ছাড়ি? পতনের সময় ছাড়ি। আবার কখন কিনি? উত্থানের সময় কিনি। কিন্তু নিয়ম হচ্ছে পতনে বাই, উত্থানে সেল, পতনে বাই, উত্থানে সেল। আর আমরা করি কি? পতনে সেল, উত্থানে বাই। এই যে এখনো কিছু লোক, কিছু ভাইরা আমাকে বারবার মেসেজ দিচ্ছে, সব সেল করে কি বসে থাকবো? আরে ভাই, এখন সেল করার সময় না, এখন কেনার সময়।
আপ ট্রেন্ডে কিনা ধরা খান, এরপরে বাজারের দোষ দেন, এই হচ্ছে আমাদের সমস্যা। তো যাই হোক, এখন যে জায়গায় আজকেও কিন্তু খেয়াল করে দেখেন, আমি গতকালকে যেটা বলছি যে একটা ক্যান্ডেল বাউন্স ব্যাক ক্যান্ডেল হয়েছে, আজকেও কিন্তু খেয়াল করে দেখেন কিছুটা সময়ের জন্য প্লাসের দিকে গিয়েছিল। মুন্নো ফেব্রিক আপাতত এই টাইম না, আরো অনেক নিচে আসবে। কত আসছে রে ভাই? এ মুজিবুল হক ভাইও আপনার একটা ভুল পদক্ষেপ নিছেন সম্ভবত, জানি না। এই মুন্নু ফেব্রিকটা আমরা 19 টাকার ঘরে আলোচনা করছি, 22, 23, 24 টাকার দিকে সেল করছি। আর সেটা এখন আবার 19 টাকার ঘরে, 21 টাকার ঘরে আসছে। এখন এইখানে একটা সাপোর্ট আছে, এই সাপোর্টটা যদি ধরে রাখতে পারে তাহলে হয়তো বা এখান থেকে ইউটার্ন আসবে। বাট কতটুকু বাজারে ধরে রাখতে পারে এখনো পর্যন্ত বলতেছি যে এ প্যানিক এখন ছড়াবে। রাজু আহমেদ, আহমেদ রাজু ভাই, আমি তো এটা জানেন বারবার বলি, যখন বাজার পতন হয় একদল বদমাইশ হারামির বাচ্চারা আছে ফেসবুক জুড়ে খালি প্রচার করবে বাজার 3,000-এ আসবে, 4,000-এ আসবে। খেয়াল আছে আপনাদের আমি এইগুলা নিয়ে যে কতবার কথা বলছি? এই বদমাইশের দেশে, বদমাইশ জাতির কাছে অন্ধভক্ত গোবরখোর দল কারার দেশে আপনি সত্য কথা বললে, এর আগেও যে এই যে খেয়াল আছে এখানে, এই জায়গাতেও শুধু শুধু ওইগুলা না, আরো কিছু আহ, আহ, এই যে মার্কেট প্রচারণার এই পেজ, আপনাদের কি ভুলে যান কথাগুলো? আমার আমার কথাগুলো কয়জনে মনে রাখেন? আমার কথাগুলো কয়জনে স্মরণ করে রাখতে পারেন? এই বাজারটা এমন একটা বাজার, বাজারে গেলে কারো মাথা ঠিক থাকে না। এই জায়গাতে খেয়াল করে দেখেন, আহ, বিভিন্ন পোর্টালে বলেছিল বাজারটা 3,500-এ আসবে, নামবে, এই হবে সেই হবে। মনে আছে কি এই যে নভেম্বর মাসের 16 তারিখের কথা এটা? তো তখনও আমি বলছি, আমি, এমডি কামাল, তারপরে এমডি পারভেজ, আমরা তিনজনে মিলে খুব চুলচেরা বিশ্লেষণ করে প্রিভিয়াস হিস্ট্রি থেকে বের করে বলছি যে এখান থেকে বাজার পড়বে না, এখান থেকে আপ ট্রেন্ডে যাবে। আলহামদুলিল্লাহ তখন এখান থেকে আপ ট্রেন্ডে গিয়ে সেই ধারাবাহিকভাবে 5,621-এর ঘরটা দেখা, 600, প্রায় যদি টপ ধরি 645-46-এর ঘরটা দেখাইছে। আবার এই জায়গায় আসার পরও বারবার এই যে সেপ্টেম্বর মাসের এই সাপ্লাই জোন প্লাস এর উপরের 24 সালের সেপ্টেম্বর মাসের উপরের সাপ্লাই জোন, এই দুইটা সাপ্লাই জোনের সমন্বয় করে বলেছি যে এখান থেকে সতর্ক থাকুন। তো ঠিক ইব্রাহিম ভাই, তো এইসব বাজারে বহু ধরনের, এই বাজারে আপনাদেরকে এখন শুধু আতঙ্ক করবে, বাজার 3,000-এ আসবে, 4,000-এ আসবে, বহু কিছু বলবে। তো বলার পরে কি হবে? আপনারা যারা ওই সব ভুয়া নিউজের পিছনে দৌড়াইবেন আপনাদের লাইফ নষ্ট হবে। অনেকেই, আমি বলছি যে এখন যাদের ফান্ড আছে তারা এখন বিনিয়োগ করতে পারেন। এর আগের বারও এখানেও বলে না বাজার ভালো হইলে বা কিনবো, তো বাজার ভালো হয়েছে কিনছেন, আমরাও বাজার ভালোর মধ্যে বেচছি, সুযোগ পাইছি আপনাদের কাছে বেচছি। তো সুতরাং এই রাজীব সরকার এই ইয়ের ব্যাপারে কোথায় কি চালু হইব না হইব এত দরকার নাই, 70 টাকা গেছে বিক্রি করে প্রফিট নাও, শেষ, এটাই তো। আর কি ধরে বসে থাকার কোনো সুযোগ আছে নাকি? কনফিডেন্স ইভেন্ট 70 টাকার কথা বলছিলাম সেপ্টেম্বর মাসে, 60 টাকা থেকে, কিন্তু বাজারে সাপোর্ট করে নাই, 43-এ নামছে। তো কি হয়েছে? আবারও তো বাজার ঘুরছে, আর সেই 70-এর টার্গেটটা তো ফিল আপ হয়েছে। এখনো আপনারা কাগজে কলমে হাতে নিয়ে যারা আছেন, এই যে 121 জন লাইভে আছেন, আরো বাড়বেন, কাগজে কলমে লিখে রাখেন যে যে স্টকগুলার যে যে জায়গায় কথা বলেছি, আগামী 3-4 মাসে যতই পতন হোক আর যাই হোক, আলহামদুলিল্লাহ ওমর ফারুক ভাই, পতন হোক আর যাই হোক, যে যে জায়গায় কথা বলেছি সেই সেই জায়গায় হিট করবেই করবে। হয়তো এখন কালেকশনের টাইম কিছুদিন স্লো থাকবে, কিন্তু এই আহ, এটা হচ্ছে জুন জুলাই আগস্ট, জুন জুলাই আগস্টের দিকে দেখবেন এই যে স্টকগুলোর কথা আমি বলেছি প্রত্যেকটা স্টক জায়গায় জায়গায় যাবে, জায়গায় জায়গায় যাবে, এবং হিউজ পরিমাণে প্রফিট দিতে বাধ্য এই বাজার। আর আমরা প্রফিট নিচ্ছি, নিয়েছি, নিব, ইনশাল্লাহ এইভাবে চলবে আমাদের সংগ্রাম। বাজারের এখন তো আজকে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব থাকতেন, তাইলে রাশেদ মাকসুদের মানে চামড়া উঠায় ফেলাইতো ডিএসসি বিএসসির সামনে।
কিন্তু এখন তো আব্বা হুজুরেরা ক্ষমতা আসছেন, অসুবিধা নাই। আহ, তো এখন আর কেউ রাস্তায়ও নামবেন না, কারো কোনো দাবি দাবাও নাই, কোনো কিছু নাই। এখন আর সমস্যাও হবে না। তো আলমগীর ভাই, মিসাইল, ওরা মিসাইল মারবো, আমরা এখান দিয়ে বাঙালিরা পানি ঢালবো মিসাইলের উপরে সমস্যা নাই। আমরা বাঙালি জাতি তো, অসুবিধা নাই। এসব মিসাইলকে আমরা ড্যাম কেয়ার করি। তো মিসাইল মারলে আমরা বদনা নিয়ে, বদনায় পানি ভরে নিয়ে মিসাইলে পানি ঢালবো। তো আল্লাহর রহমতে এখন এই যে যে টাকা ফান্ড গুলো রাখছি, আস্তে আস্তে এখন টুকটুক করে কিনা হচ্ছে। আর আলহামদুলিল্লাহ ফান্ডের চলছে, চলবে। আমাদের সংগ্রাম চলছে, চলবে, লড়াই চলছে, চলবে। এখান থেকে আমরা খুব ভালো অবস্থানে যাব ইনশাল্লাহ। দেখেন, গতকালকে আমি এই এই গতকালকে না, 2-3 দিন আগে আইটি সেক্টরের বেশ ভালো একটা আলোচনা করেছিলাম। ইনটেক কিছু কিছু আইটেমের কথাও দেখিয়েছি আপনাদেরকে। এই যে এক ভাই এখন ইনটেক অনলাইনের কথা বলতেছেন। তো না, এখন কোনো কিছুরই বায়ার থাকবে না, সবাই তো আহ, একটু স্লো আছে। বায়ার আবার চলে আসবে এখানে, বায়ার আবার চলে আসবে। এই যে ইনটেকের একটু ইউটার্ন আসতেছে বা চেষ্টা করতেছে উঠে রাখার জন্য। হিস্টোগ্রামের বারটা যদিও একটু ডাউনে আছে, এখানে একটা ইনভলভমেন্ট দেখা যাচ্ছে। তবে 40 টাকার ঘরটা একটু এখনো পর্যন্ত শো করছে যে পজিশন আছে। হয়তো বা এই পতনের ভিতর দিয়ে বা একটু ইয়ে হলেই আবারও এই জায়গায় চলে আসবে। তবে ইন্ডেক্স দিয়ে ইন্ডেক্স নিয়ে যে জিনিসটা আমি আপনাদেরকে বলি, যে আজকের যে ইন্ডেক্সটা, এটা কিন্তু আহ, গতকালকের আলোচনায় বলেছিলাম যে একটু আপে যাবে। চেষ্টাও করেছে কম, কিন্তু ওই যে হারামখোরেরা আছে না, সুযোগ সন্ধানীরা আছে না, সেখান থেকে তারা যে কাজটা করে সেই কাজটাই করেছে। তো এখনো পর্যন্ত আহ, মোটামুটি জায়গাগুলো স্ট্রং জায়গার মধ্যে, যেটা 5200, এই জোনটা, এই পুরা জোনটা একটা স্ট্রং জায়গা। তো এই স্ট্রং জায়গা, এখন অনেকে প্যানিক ছড়াচ্ছে বা ছড়াবে, 4000, 4500 বা 3000 এরকম আসবে, এরকম গল্প গল্প শুনবেন, বাজার সয়লাভ হয়ে যাবে। গত 5-7 দিন আগে, গত 5-7 দিন আগে একটা খেয়াল করে দেখেন, গত 5-7 দিন আগে এই বদমাইশ গুলাই বাজারে রিউমার ছড়াইছে, বাজার 7500 যাবে, 6500 যাবে, এরকম কাহিনী করছে। আবার আমার এক পোস্টে এক গবেটের বাচ্চা গবেট লিখছে যে টাকা নিয়ে বইসা থাকেন, আহ, বাজার 7500 যাবো, আপনি টাকার জায়গায় থাকবো। তো তুমি কি না খাও বাস, কে মানা করছে? আরেকজনের ইয়েতে পোস্টে পাকনামি করতে বলা দরকার আছে? তো এই হচ্ছে সমস্যা। ওই যে এত করে বুঝাইলাম, তারপরেও বুঝে না এই টাইপের অবস্থা আর কি। যাই হোক, আমরা আমাদের জায়গাগুলো থেকে দেখেন, এখনো ইন্ডেক্সের যে জায়গাটা 5222-এর মধ্যে আজকেও আসছিল একবার। আজকে দেখেন লোয়েস্ট কত ছিল, 5225 লোয়েস্ট। তো 5225-এ আসার পর আবার কিছু এদিকে বায়ার দেখা যাচ্ছে। দেখেন ক্যান্ডেল গুলা দেখেন, গত 3 দিনের ক্যান্ডেলের মধ্যে একটা, দুইটা, তিনটা, তিনটা ক্যান্ডেলের নিচে বায়ার আসতেছে। আপনারা ভাইবেন না যে বাজার পড়তেছে আর বায়ার লেস হইতেছে, না, বায়ার আসতেছে। যখনই সাপ্লাই সাপোর্ট জোনে চলে আসে, তখনই কিন্তু বায়ার চলে আসে। তার মানে কি, বাজারকে ইচ্ছাকৃতভাবে জোরপূর্বক ভাবে, কোনো ইরান টিরানের ইস্যু না, ইস্যু হচ্ছে যে সুযোগ পাইছে এরকম। বছরকে বছর য- যখন পতন হয়, একই ধারায় পতন হয়, একই অবস্থায় পতন হয় বছরকে বছর। এখন কোনো, হ্যাঁ, বাজার কমলে হচ্ছে বাজার কিনা, আর আমরা করি কমলে বাজার বিক্রি করি, স্টক বিক্রি করি। আর কমলে নিয়ম হচ্ছে কিনা, আর উপরে গেলে বিক্রি করা। অনেকে বলে ভালো হইলে আমার এক মাথা মোটা বন্ধু আছে, ব্যাংকার, ভালো অবস্থানে আছে। তো এই ইলেকশনের পরপরই বাজারের কিছু এইসব প্যাটার্ন টানটুন দেখা খুব আমার লগে বলছে, তুই বেকুব, তুই ইনভেস্ট কর এই জায়গায়, উল্টা কথা কথা। এখন দেখ, বিএনপি ক্ষমতা আছে, বাজার আকাশে নেবে। আমি কই, ভাই তুই কিন রে ভাই, তোর টাকা আছে, বস্তা বইরা কিন না, ঘুম দে, ঘুম থেকে উঠবি যে দেখবি যে বস্তা 3টা হয়ে গেছে। তো এই হয়েছে চিন্তা ভাবনা, অবস্থান।
আলমগীর ভাই, মার্কেট আদাব। আহ, সঞ্জিত দাদা আদাব। তো আলমগীর ভাই, টেকনোডাক আপনি যে রেটে কিনছেন এটা কোনো প্রাইসে ভয়ের কোনো কারণ নাই। সম্ভবত 31 টাকা করে কিনছেন না? টেকনোডাকটা আপনি যে রেটে কিনছেন, 31-এ কিনছেন ভাই। আছে 31 বা 28, 29, 30, 31, যে রেটে কিনেন, হাত ছাড়া করবেন না। টেকনোডাকটা ভালো শেয়ার, এটা খারাপ না। এটা এই মুহূর্তে কোনো শেয়ার বিক্রির যোগ্য নয়। আমি আপনারা খেয়াল করে রাখেন, বিডি কম বলেন বা যেই কম বলেন, কম বেশি, বিডি কম বলেন আর বেশি কম বলেন, আপনাদেরকে সবাইকে একটা কথা বলি, আপনাদের যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকেন। যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকেন। শুধু ব্যাংকের ফাইন্যান্সের ইন্স্যুরেন্সের এইগুলা থেকে একটু সতর্ক থাকেন, যেগুলা হাই রেটে আছে, বিশেষ করে ব্যাংকের শেয়ারগুলো। আলমগীর ভাই, আপনার শেয়ার যদি 27 টাকাও নামে, 26 টাকাও নামে, তারপরও বিক্রি করবেন না টেকনোট্রাক। আপনার শেয়ার যদি 26 টাকাও নামে, বিক্রি করবেন না। কেন? এটা জুন ক্লোজিং শেয়ার। সামনে যখন জুন ক্লোজিং এর প্লে রোল আসবে, আপনার এই শেয়ারটাও এই 33, 34, 35 টাকার ঘরে পাবেন। তাহলে আপনি যদি 26 টাকাও নামে, প্রয়োজনের টাকা থাকলে অ্যাভারেজ করবেন, কিন্তু বিক্রি করবেন না। এরকম বহু শেয়ার আছে, এসপিসিএল বলেন, কেডিএস বলেন, যার কাছে যেই শেয়ারগুলো আছে, বিশেষ করে আমার মানে আলোচনার মধ্যে যে ভালো ভালো স্টকগুলোর কথা বলছি, সে ভালো ভালো স্টকগুলা কারো একটা শেয়ারও সেল না করা উত্তম। এবং আমার সাজেশন এবং আমার এই প্রিয় ভাই বোনদের কাছে বিনীত অনুরোধ, আপনারা নিজের ক্ষতি নিজে করবেন না। আপনারা আপনাদের নিজের ক্ষতি নিজে করবেন না। তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে ইন্ডেক্সের বিষয়টা আপনাদেরকে, যেমনটা আমি এই শুরু থেকে পার্ট বাই পার্ট দেখায়া, পিছনের প্রিভিয়াস হিস্ট্রি টিস্ট্রি মিলে যেটা দেখাইছি, সেভাবে চলতে থাকবে এবং সেইভাবেই আমরা কাজ করতে থাকবো। তো এই স্পেশালটাও দেখা গেছে এর আগে 51 থেকে 36 আসছে, 36 থেকে 56 গেছে, 56 থেকে এখন এক জায়গায় ঘুরতেছে, যেখানে একটা স্ট্রং সাপোর্ট আছে। নেক্সট রাউন্ডে যখন এটা প্লে আসবে, এই স্পেশাল এর প্লে আসবে, এটা 70-72 টাকার দিকে যাবে। তাহলে এই মুহূর্তে আপনি কেন আপনার শেয়ারটা লসে বিক্রি করবেন, আর কেনই বা আবার উপরে গেলে বেশি দাম দিয়ে কিনবেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। কিছু কিছু শেয়ার যেমন ইটিএল বলেন, তারপরে আরডি ফুড তো উঠতেই পারে না, 1 টাকা উঠছে। আরে মৃদুল দাদা, কি হয়েছে দাদা? দোয়া করি ভাই, সবাই আমার মৃদুল দাদার জন্য দোয়া করবেন। মৃদুল দাদা অসুস্থ, সবার কাছে দোয়ার আবেদন চাইছেন। আমরা ওনার সুস্থতা কামনা করি। তো দাদা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, কোনো টেনশন করবেন না। টেনশনের কিছু নাই। একটু শরীর স্বাস্থ্য দিকে খেয়াল রাখবেন। বৌদিরও সম্ভবত অসুস্থ, আপনার তো প্রায় সময় বৌদিকে নিয়ে ইন্ডিয়া যান। দোয়া করি আপনারা দুইজনেই সুস্থ থাকেন। এটা আহ, সবাই মিলে আমরা মৃদুল দাদার জন্য এবং পরিবারের জন্য দোয়া করি। ইউনুসুর রহমান ভাই আছে আলহামদুলিল্লাহ। তো এখন যে জিনিসটা হচ্ছে, ফাইন্যান্স তো প্লে, ফাইন্যান্সে ফাইন্যান্স প্লে করছে, ওই যে পচা বস্তা পচা যে শেয়ারগুলা আছে, ওইগুলা কি পরিমাণে প্লে করছে, আর দেখেন আজকে সেগুলারে কি মাইকটা দিতেছে। তো কিছু শেয়ার এগুলা যে যেগুলো আজকে যে শেয়ারগুলা, এই যে ইয়ের শেয়ারগুলো যেগুলারে বলে, এই যে ফাইন্যান্সের যে যেগুলা অস্তিত্বহীন যে শেয়ারগুলা, গত কিছুদিন বেশ ভালো গেম হয়েছে, কিন্তু আজকে দেখেন সবগুলাই লালে লাল শাহজালাল, বামে হল সবগুলা। তো এইগুলা, ওয়ালাইকুম সালাম ইয়াসির ভাই। জুন ক্লোজিং এর মধ্যে তো আমার লিস্টের তো সবগুলাই জানেনই আপনারা, সবার কাছেও আছে কম বেশি। এগুলা আছে। তাছাড়াও জুন ক্লোজিং এর যেমন টেকনোটাক, আলমগীর ভাই বলেছেন, তারপরে সালভো কেমিক্যাল। সালভো কেমিক্যালটা হয়তো বা আরেকটু নামবে। সালভো কেমিক্যালটাও ভালো, এটা জুন ক্লোজিং তো, এটা হয়তো বা
ছাব্বিশ সাতাইশ টাকায় যদি আসে বা 28 টাকার ঘরটাতে আসে, 26 27 28 টাকার ঘরে আসলে নামাবে, এটাকে নামাবেই, কোনো মিস হবে না। এটাকে অন্তত পক্ষে 25 26 টাকার ঘরে আনবে এই সালভো কেমিক্যাল। এই সালভো কেমিক্যাল যদি 25 26 টাকার ঘরে আসে, চোখ বন্ধ করে এটারে কিনবেন, আপনাদেরকে 100% প্রফিট দিবে। তারপরে এই যে আলমগীর ভাইয়ের যে টেকনোট্রাকের কথা বলছে, TECH, এই টেকনোট্রাকটাও পয়সা দিবে, এটাও প্লে করে, ভালো প্লে করে। দেখেছেন যে গত বছর এটা সম্ভবত এই 26 টাকা থেকে 41 কত গেল, প্রায় 42 টাকা পর্যন্ত গেছে, 26 থেকে 42 টেকনোট্রাক। এটাও সামনে ভালো হবে। তো আমরা যেগুলো আছে, নাজিম ভাই, যেমন পেনিনসুলার কথা বলি, পেনিনসুলাটা এখন যে প্রাইসটা আছে, উপরেও 21 22 টাকায় যারা কিনছেন কোনো ভয়ের কারণ নাই, একদম নিশ্চিন্তে ঘুমাইতে পারেন। এটাও হয়তো এই যে যে জায়গা আসছে এখানে একটা সাপোর্ট আছে, স্ট্রং সাপোর্ট, প্রিভিয়াস হিস্ট্রিতেও দেখেন এই যে এই জায়গাগুলোতে। এটাও রবিবারে যদি আবারও বাউন্স ব্যাক করে বাজার, ইনশাল্লাহ এটাও আবার দ্রুত সময়, আপনাদেরকে বলে রাখি, এই শেয়ারটাও 25 টাকা 26 টাকা তো পার হবেই, আরো উপরে যাবে ধাপে ধাপে, এটা 30 31 32 টাকা যাবে। এগুলো হচ্ছে ঊর্ধ্বগামী শেয়ার, এগুলোতে কোনো ভয় নাই। যত নিচে আসুক না কেন এগুলো আবারও উঠতে বাধ্য, 31 32 টাকা যাবে। লং রান, লং ইনভেস্টের একটা মজা আছে, বিষয় আছে, জানেন তো। এগুলোতে বেচা কিনা করে পর্যন্ত অন্তত 5 7 বার এই পেনিনসুলা থেকে প্রফিট নেওয়া হয়েছে, আবারও আজকেও কিনা হয়েছে আলহামদুলিল্লাহ। আহ, নিচে আসবে কিনবো। আমার যে বিনিয়োগকারী ভাই বোনেরা আমার সাথে আছেন, নতুন কয়েকটা কোড ছাড়া 50টা কোডের মধ্যে আলহামদুলিল্লাহ প্রফিট এ পর্যন্ত, যারা শেষেও আসছে, গত সপ্তাহ কিছু ভাইদের কোডে প্রফিটের টাকা ঢুকছে, এভাবে ঢুকতে থাকবে ইনশাল্লাহ। আমরা বাজার বুঝে, বাজার কে রিড করে, বাজারকে হিসাব করে বাই সেল করি আলহামদুলিল্লাহ। এখান থেকে আমাদের যারা আমার সাথে আছেন কেউ একটা, মানে আমি যতদিন আছি আপনাদের সাথে বা এই বাজারে, ওই আমার পার্সোনাল বলেন আর আমার এই এই লাইভের যারা আছেন তারা বলেন, সকলের জন্য আমার এই নিবেদিত প্রাণ, নিবেদিত কাজ সবসময় চলছে, চলবে। কেউ কোনো টেনশন করার কিছু নাই। তো এখন রবি তো বললাম না যে বিগ, আমি আপনাদেরকে এই কথাটা কতবার বলবো আর আপনারা কতবার ভুল পথ অবলম্বন করবেন বলেন। যখনই বলছি যে 12 1300 কোটি টাকা, 1000 1200 কোটি টাকার লেনদেন হইলে, এই রবি বলেন, তারপরে লাফাস শর্মা বলেন, তারপরে এই জাতীয় ভারী ভারী শেয়ার, এই যে জিপিএইচ ইস্পাত বলেন, এগুলার মুভমেন্ট আসবে। আর যখন লেনদেন কমে যাবে এগুলার মুভমেন্ট আসবে না, বরঞ্চ এগুলা কমে যাবে। আপনারা হিস্ট্রি মিলিয়ে দেখেন, লাফার্স বলেন, রবি বলেন, জিপিএইচ ইস্পাত বলেন, তিতাস বলেন, এই শেয়ারগুলা তখনই মুভমেন্টে আসে যখন 1000 1200 কোটি টাকা লেনদেন হয়। আবার যখন লেনদেন কমে যায় এগুলা কিন্তু স্লো হয়ে যায়। এই এই কথাটা আপনারা কেন নোট করে রাখেন না এবং কেন এগুলোর দিকে আলোচনা মাথায় রাখেন না? এগুলো আসলে আপনাদেরকে আমার কথাগুলো নোট করে রাখা উচিত ভাই। প্রত্যেকবার আমি একই কথা বারবার বলি, কিন্তু আপনারা কোনোভাবে এগুলা কর্ণপাত করেন না। অনেক ভাইয়ারা আছে, রবিকে বলছে আপনাদের এখানে এখানে সেলের জায়গা, আপনারা কেউ যদি বাই করেন তো এটা তো আপনার বোকামি ছাড়া কিছু না। এগুলা হাই ভোল্টেজের শেয়ার, এগুলা বিগ পেড আপের শেয়ার, এগুলা শেয়ারের লেনদেনই হয়। দেখেন এই রবির এই চিত্রটা পুরো বাজারের সাথে মিলে কিনা, যে 1000 1200 কোটি টাকা যখন লেনদেন হয় তখন এগুলার মুভমেন্ট আসে। তাহলে এই বিষয়গুলো তো আপনাদেরকে কতবার বুঝাবো বলেন? যারা রবি কিনছেন এইসব রেটে এরা তো বাস খাবেনি। রবির যে জায়গায় সাপ্লাইতে গিয়ে কিনলে তো বাস খাবেনি। তো ব্যাংকের একটা রিউমার ছড়াইছে, যা কিছু করছে সবকিছু। যাক, বৌদির জন্য সকলের পক্ষ থেকে দোয়া রইল। আল্লাহ যেন বৌদিকে সুস্থ করে নিয়ে আসেন, মানে সুস্থভাবে আহ, ওনাকে, ওনার অপারেশনটা সাকসেস হয়। দেবী শেঠি ডাক্তার অত্যন্ত ভালো একজন ডাক্তার। বাংলাদেশে, সারা পৃথিবীর মধ্যে ওপেন হার্ট সার্জারি, হার্টের একজন ডাক্তারের মধ্যে দেবী শেঠি একজন অন্যতম ডাক্তার। এই দেবী শেঠির একটা হিস্ট্রি বলি। আমাদের বাংলাদেশের লুৎফর রহমান যিনি আছেন, ওপেন হার্ট সার্জারি,
এই ওপেন হার্ট সার্জারির এই লুৎফর রহমান সাহেব আমার এক খুব সিনিয়র বন্ধু। ফারুক ভাই এখন জাপানে আছেন। এই সিনিয়র বন্ধুর হার্টের প্রবলেম হয়েছে, আর ওনাকে লুৎফর রহমানে বলছে যে আপনাদের রুগী এখনো বাসায় রাখছেন, ওনার তো এই মুহূর্তে ওপেন হার্ট না করলে উনি বাঁচবে না। কিন্তু আমার বন্ধু ফারুক ভাই, উনি হার মানে নাই। করোনার টাইমে হার মানে নাই। উনি বলছেন না, আমি ওপেন হার্ট করবো না, আমি দেবী শেঠির কাছে যাব। এই ফারুক ভাই আর ওনার স্ত্রী আমার ভাবি দুইজনে মিলে পাসপোর্ট করে, ভিসা করে এই ভারত গিয়ে দেবী শেট্টিকে দেখাইছে। ওই দেবী শেট্টি রিপোর্ট টিপোর্ট দেখে বলছে, উনি আবার বাংলাও কথা বলতে পারেন দেবী শেট্টি। উনি বলছেন যে তোমাদের বাংলাদেশের ডাক্তারদের একটা সমস্যা, রিপোর্টটা ঠিক মতন বুঝেন, এমনি এমবিবিএস ডাক্তার। তোমার যে সমস্যা এগুলা খুব সিম্পল সমস্যা, কিছু স্পট দেখা যাচ্ছে, এগুলা মেডিসিন আর খাদ্যাভ্যাসে তোমার এগুলা ঠিক হয়ে যাবে। আল্লাহ রহমতে করোনার সে 2021 সাল থেকে এখনো আমার বন্ধু ফারুক ভাই সুস্থ আছে, জাপানে আছে। তো এই হচ্ছে আমাদের ডাক্তারদের কথা হয়েছে যে রিং পরাও, হার্ট অপারেশন করাও, টাকা দাও। তো এখানে ডাক্তারের চেয়ে কষাই বেশি। রুগীরকে কিভাবে গলা কাটতে হয় এটা ডাক্তাররা বেশ ভালো জানে। শুধু ডাক্তারের কথা বলবো কেন, এখানে সকল ক্ষেত্রে, সর্বক্ষেত্রে, রাস্তায় গাড়ি চালাইলে চান্দা দাও, তারপরে আহ, খাদ্য কিনলে ভেজাল খাদ্য, দাম অতিরিক্ত, মুনাফা, হাসপাতাল, যেইখানে যাবেন সিন্ডিকেটের শেষ নাই। তো এই জাতির চরিত্র যদি পরিবর্তন না হয়, আমরা আওয়াজ তুলতে পারবো, কথা বলতে পারবো, কিন্তু ফলাফল জিরো। দলের নেতার দোষ দিয়ে লাভ নাই। নেতারা তো এই গোবর গণেশ এই কর্মীদেরকে দিয়েই তো তারা চলে। তো গোবর গণেশ কর্মীদের যতদিন ব্রেনে গোবর ভরা থাকবে ততদিন এইরকমই তারা ওই গোবর গণেশদেরকে নিয়েই রাজনীতি করবে। তো এখন ভাই, রবির কথা বললাম, এটা বিগ ভলিউমের শেয়ার, বিগ পেডাপের শেয়ার, এগুলা আবারও 1,000-1,200 কোটি টাকা লেনদেন আসলে মুভমেন্ট দেখবেন, এছাড়া আর মুভমেন্ট দেখবেন না। বিডি বিডিকম বলেন, এই যে বিডিকম দেখেন তো প্রাইসটা কোথায় আছে, এটা একটু খেয়াল করবেন, যেহেতু এটা জুন ক্লোজিং শেয়ার। তো এই জুন ক্লোজিং শেয়ার বিডিকম আছে 25.90। যদি একান্ত নিচে আসে 24.90 বা 24 টাকার ঘরে আসবে। আতঙ্কিত হওয়ার কিছু নাই, ভয়ের কিছু কারণ নাই। বিডিকম নেক্সট এই বাজারটা কারেকশন কমপ্লিট হইলে ধাপে ধাপে, সাইড বাই সাইড, আপনার শেয়ারটাও 27-28 টাকার ঘরে যাবে। সুতরাং আর যদি বাজার আরেকটু ভালোর দিকে যায় তাহলে আরো উপরের দিকে যাবে, ঠিক আছে? তো এবার আসেন আরডি ফুড। আলহামদুলিল্লাহ, ফান্ড আছে, আসছে, রোববারও ফান্ড ঢুকবে। আরো ফান্ড, নতুন নতুন বিনিয়োগকারী ভাই বোনেরা অনেকে আসছেন আমার সাথে, ওনাদের কোডেও ঢুকবে ইনশাল্লাহ। তো যত শক্তি আমার সাথে আমার ভাই বোনেরা আসছেন, আসবেন। উম, তো সেখানে, তো তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে বাজারটা যখনই ঘুরবে, এই আরডি ফুডও, আপনাদেরকে একটা জিনিস বলি, এবারের নেক্সট, এটা যেহেতু জুন ক্লোজিং, এই যে যে বাধাগুলো দেখতেছেন না, 23 টাকার ঘরটা, এই 23 টাকার ঘরটা নেক্সট রাউন্ডে, এই 23 টাকার ঘরটা পার করবে। কেন পার করবে আপনাদেরকে বলি। আপনারা এই আরডি ফুডের ক্লোজিংটা হচ্ছে জুন ক্লোজিং, ঠিক আছে? তো জুন ক্লোজিং এ আসার আগে এই ডিসেম্বর ক্লোজিং এর টাইমে এসে 22 টাকা পর্যন্ত হিট করছে, 21.90, 22 টাকা পর্যন্ত হিট করেছে। কিন্তু নেক্সট টাইমে এই বাধাগুলো পার করবে। কেন করবে, একটু বোঝার চেষ্টা করেন, কথাগুলো শোনার চেষ্টা করেন। যে এই যে যে ইনভলভমেন্টটা এখানে ছিল এই লং রানে, এই যে কখন থেকে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত যে ইনভলভমেন্টটা হয়েছে, এখানে কিন্তু আসলে জাস্ট আপ অ্যান্ড ডাউনে বাই সেল যেটা হয়েছে, হয়তো কেউ প্রফিট নিছে, আবার কেউ এটাতে ইনভলভমেন্ট হয়েছে। তো ম্যাক্সিমাম যেই ইয়েটা, যে বিষয়টা, এইখানের ইনভলভমেন্টটা, বিগ বিগ পার্টির কিন্তু ইনভলভমেন্ট আছে। তারা কিন্তু বের হইতে পারে নাই, কারণ যে প্যাটার্নে উঠছে, যেমন আমার কথাই বলি, আপনাদেরকে কিছুদিন আগে বলছি যে আরডি ফুডের গেমলার মামুরা আমার কাছে ধরা খাইছে। উপরে গেছে, সেল দিছে, আবার নিচে আসছে, কিনছি, এই রকমের ভিতরে আটকা পড়ছে কারা, যারা উপরে ইউটার্ন উঠাইছে, মানে আপ ট্রেন্ডে নিছে, আমার মামারা। তো মামারা দেখছে যে ভাইগনা উপরে গেলে আমগরে মারে। কেন মারে? ভাইগনা গো ওয়ারিশি হক গুলা নেওয়ার জন্য। তা আলহামদুলিল্লাহ নিছি, আছে এখানে। তো তারা বের হইতে পারে নাই। সুতরাং এটা যখন সামনে আবার রান করবে,
অবশ্যই তারা এই বেড়াজালটা ভাঙবে। এটা জাস্ট আমি ফান করে বললাম কথাটা। বাট কেন ভাঙবে, এই যে ইনভলভমেন্টটা, এখানে একটা পাওয়ার ক্রিয়েট হয়েছে। এই জায়গায় যে ইনভলভমেন্টের পাওয়ারটা ক্রিয়েট হয়েছে, এখানে যে সেল দিছে এগুলো আতঙ্কিত করার জন্য, আর আতঙ্কিত হয়েই সেল দিছে। কিন্তু বড় ইনভেস্টররা এই সুবিধাগুলো লুফে নিচ্ছে। এখন যে স্টকটা দেখবেন যে নিচের দিকে আসছে, এই যে মানে বড় বড় ইনভেস্টররা কি করবে, এই সুযোগগুলো খুঁজে নেবে, লুফে নেবে। তো এটার 19 টাকা থেকে 21 টাকা পর্যন্ত গেছে, সাড়ে 19 টাকা থেকে সাড়ে 21 টাকা পর্যন্ত, বা 21.90 পর্যন্ত গেছে। ঠিক করছেন ভাই, ইশফাক ভাই, চমৎকার কাজ করছেন। এটাই চাই আমি। আপনারা এখন শুধু ঈদের খরচটা রাইখা বাকিগুলা যা আছে এদিকে ডাউন ট্রেন্ডে মারবে, মাল ঢুকাইবেন করে। কেননা এই যে মার্চ শেষ হলে কি হবে, থার্ড কোয়ার্টার নিয়ে একটা প্লে রোল চলবে বাজারে, থার্ড কোয়ার্টার নিয়ে। তো থার্ড কোয়ার্টারের মধ্যে জুন ক্লোজিং এর যে ভালো ভালো স্টক, যেমন এসপিসিএল এর ইপিএস ভালো আসছে, ভালো আবারও আসবে। তারপরে যে পেনিনসুলা, এটারও ভালো ইপিএস আসবে। ইসলামী ফাইন্যান্সের যদিও ডিসেম্বর ক্লোজিং, বাট ইসলামী ফাইন্যান্সটা আরেকটা যে ইয়ের কথা বলছিলাম, পেনিনসুলার মতন, ISLAMIC, ইসলামিক ফাইন্যান্সটার দেখেন 6 টাকা থেকে 12 টাকা হয়েছে, এখানে একটু কারেকশন দিছে, কোনো প্রবলেম নাই। এখন এইখান থেকে আবারও যারা এখানে এই যে 10.70-70-এর যদি, বা এই রেটেও যারা কিনবেন, নেক্সট রাউন্ডে এটা এবার উঠছিল কত, 12 টাকা 10 পয়সা, তাই না? নেক্সট রাউন্ডে এইদিকে চলে যাবে আপনার এই যে আহ, এই ঘরটা পার করে ফেলবে। কেন পার করে ফেলবে, ওর ডিভিডেন্ড আপনারা ধরে রাখেন। এবার তারা ইসলামী ফাইন্যান্সটা ডিভিডেন্ড দিবে, ডিভিডেন্ড দিলে হবে কি, এই শেয়ারটা ক্রমান্বয়ে 17-18 টাকার ঘরে চলে যাবে আগামী অক্টোবরের, সরি, আগামী এপ্রিল মাসের ভিতরে। এই শেয়ারটাকে আপনারা, মানে ঈদের পর পরে এই শেয়ারটা আপনারা দেখতে পাবেন এই জায়গাটা। মানে শুধু বলছি যে 17 টাকার ঘর, কিন্তু এটা আরো উপরে এই জায়গাটাতে দেখবেন মিনিমাম 15, 16, 17 টাকার ঘরটা, 16 টাকার ঘরটা, এটা দেখতে পারবেন। আরো প্রিভিয়াস হিস্ট্রিতেও দেখেন এটা কিন্তু, আহ, আমি যদি বলি 16, 17, হ্যাঁ, এই 16, 16, 17 টাকার ঘরটা আর একটা মাস পরে দেখতে পাবেন। এই কেন, আপনারা এটার ভিতরে গিয়ে হিস্ট্রি দেখবেন যে এটা প্রতি বছর ডিভিডেন্ড দেয় কোন টাইমে, আপনার অক্টোবর, সরি, মার্চ এপ্রিল মাসে ডিভিডেন্ডটা দেয়। এপ্রিল মাসে এটার এই ইয়েটা পাবেন, ডিভিডেন্ডটা পাবেন। তাহলে এটার যখনই ডিভিডেন্ড দিবে, সে ডিভিডেন্ড দেওয়ার আগে, ঘোষণার আগে সে ডাবল হয়েছে। তার মানে ঘোষণায় যদি সে জেড থেকে বি ক্যাটাগরিতে আসে, আর যদি ডিভিডেন্ড ঘোষণা দেয়, তাহলে এই শেয়ারটা তো এই 17-18 টাকার চেয়েও উপরে আমি আরো সিগন্যাল দেখছি যাবে। তার মানে এটা ডিসেম্বর ক্লোজিং এর মধ্যে একটা পজিটিভ ইয়া হচ্ছে, দিক হচ্ছে পেনিনসুলার মতন এই একটা শেয়ার। জি, মৃদুল ধর দাদা, আসলে আমাদের নবীজি তো সবকিছু আল্লাহর হুকুম প্লাস ওই হুকুমটা সাইন্টিফিক ব্যাখ্যাও যদি ধরেন, আপনি বৈজ্ঞানিক ব্যাখ্যাও যদি ধরেন, নবী রাসূলদের অনুসরণের যে পথগুলো ছিল সেগুলা শারীরিক সুস্থতা এবং মানব মানব জীবনের দৈনন্দিন কাজের মধ্যেই পড়ে, যেগুলো মানব কল্যাণে হয়। তো আসলে যারা অধিক জ্ঞানী মানুষ, উচ্চ জ্ঞানী মানুষ, এবং পড়াশোনা করছেন যারা সকল বিষয়বস্তু নিয়ে, ডাক্তাররা, বিশেষ করে ডাক্তাররা আহ, সঠিক বিষয়গুলো বুঝতে পারেন। একটা মানুষের মানব দেহ নিয়ে যারা রিসার্চ করেন ডাক্তাররা, তারা কিন্তু আহ, এই যে নবী রাসূলের যে সুন্নাহ অনুসারে চলাফেরা, এগুলা কিন্তু তারা জানেন, বুঝেন। অনেক ডাক্তার আছেন এই গর্বের যে ইয়েটা, আহ, সেটা এই কোরআন থেকেই তারা গবেষণা করে দেখেছেন যে আসলে আল্লাহর কোরআনে যা বলেছে তা সেইভাবেই গর্ভধারণে একটা সন্তান জন্ম হয় কিভাবে। এটা তো তখন বিজ্ঞান ছিল না, কিন্তু কোরআনে তো বলে গিয়েছেন। বিজ্ঞান তো অনেক পরবর্তীতে আসছে। যাই হোক, এগুলো আর লম্বা হিস্ট্রি। তো ওরে বাইরে ভাই, শরীফ বুয়াত ভাই তো সেরকম একান চিজ, আজকে ভালো রেটে পাইছে আরডি ফুডটা। তো এইভাবে প্রত্যেকটা স্টক আমি আপনাদেরকে যেভাবে কথা বলে আসছি, আপনারা দেখবেন আমাদের একটা পজিটিভ সাইন হচ্ছে আমরা জুন ক্লোজিং এর স্টকগুলোতে আছি। দাম কম বেশি একটু আপ এন্ড ডাউন হয়েছে, এটাতে কোনো ব্যাপার না। এগুলা যখন বাজারটা আসবে, ইউটার্ন আসবে,
বাজার না বোঝা মানুষগুলা তর্ক বিতর্কে জড়াবে, এটাই স্বাভাবিক, কারণ তাদের বাজার সম্পর্কে ন্যূনতম জ্ঞান বুদ্ধি নাই। বাজার পড়লে মারে আর বাজার বাড়লে কিনে, এই লসে লসে তাদের জীবনটা শেষ। পরে বলে যে সব বেচে আমি বাজার থেকে ত্যাগ করছি, আবার 2 দিন পরে বাজার বাড়বে, কইবো যায় ভাই যা বেচছি আইসা কিনি, কিনে আবার খাইবো ধরা, ধরা খায় আবার বলবো যে 2 দিন পরে হাউমাউ কাউ করবে। এটা হচ্ছে বিষয়। তো আমাদেরকে বুঝে শুনে যদি আমরা এখানে থাকি এবং ধৈর্য সহকারে থাকি। ভাই তাল্লু তাল্লু স্পিনিং এর কথা তো আমি আপনাদেরকে অনেক আগে বলছি, এই তাল্লু স্পিনিং আমার 3-4 বছর পরে, 3 বছর আগেও এই তাল্লু স্পিনিং, এই আমার ইয়ে কই, আমার একজন নি- নিজামুদ্দিন ভাইয়ের তো দেখি না। নিজামুদ্দিন ভাইয়ের তো 3টা স্টক, যেমন সাপোর্ট, তারপরে এটাকে কি বলে, সিমট্যাক্স, আরো একটা কি জানি শেয়ার, নাহিক আপনার কি একটা শেয়ার, 3টা বছর রেখে ডিভিডেন্ড খাওয়ার পরে তিনোটা থেকে গত সেপ্টেম্বর মাসে বা অক্টোবর মাসের দিকে প্রফিট নিয়ে বের হইছে। এটাকে বলে বিনিয়োগকারী। আর আমরা যারা আজকে কিনে কালকে হাহুতাশ করি, এরা বিনিয়োগকারী না, এরা, এদের বিনিয়োগের ন্যূনতম জ্ঞান বুদ্ধিও নাই, কিছু নাই। এবং যারা অল্পতে হতাশ হয়ে যায়, এদের জন্য এই বাজারে থাকাটাও ঠিক না। অনেকে হার্ট মানে বিনিয়োগের পরে যখন একটু দামে, কয় আমি হসপিটালে ভর্তিছে, কেন ভাই? কয় বাজার পড়ে গেছে, মন খারাপ, এই সেই। তো ওনাদের জন্য তো এগুলো, আসলে এই বাজারটা তাদের জন্য না। আক্তার ভাই সাইনবোর্ড বাড়া দিয়ে প্রচার করে, রাইট। তো আমরা, আমি, ভাই এই লাইভে তো অন্তত যারা শুরু থেকে আছেন, আমি আপ্রাণ চেষ্টা করি যে আমার এই ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনেরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এবং দেখেন, আমি ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী প্রোগ্রামের পর প্রোগ্রাম করে আসছি আপনাদের সাথে, যে একটা আহ, অন্তরের অন্তঃস্থল থেকে যে সম্পর্কটা গড়ে উঠেছে, এটা যেন অব্যাহত থাকে এবং আমরা যেন একটা শক্তিশালী ঐক্যের মধ্যে থেকে আমরা বাজারকে আহ, পরিচালনা করতে পারি, বা বাজারকে আমাদের নিয়ন্ত্রণে রেখে ব্যবসা করতে পারি। এর চেয়ে বড় পাওয়ার কিছু নাই। আমরা যেন কোনোভাবেই কোনো জালিমের হাতে প্রমোট না হই, কোনো ফেক নিউজের ভিতরে যেন কোনোভাবে নিজেদের গা না ভাসাই। এই যে বাজার উঠলে বলে 7,000 যাবে আর পড়লে বলে 3,000 আসবে, এই কালপিটদের খপ্পরে যেন না পড়ি। আপনারা দেখেন তাল্লু স্পিনিংটা 5 টাকা, কত আমার 2022 সালে 23 সালের শেয়ার কিনা, 10 টাকা, 13 টাকা করে কিনা ছিল। যদিও আমি তখনও আপ এন্ড ডাউনে প্রফিট করছি। তো আমরা আপ এন্ড ডাউনে, আমি এই তাল্লু স্পিনিং অনেকবার প্রফিট করছি 22-23 সালে, কিন্তু লাস্ট মোমেন্টে আটকা পড়েছি, তাতে কোনো ভয়ের কারণ ছিল না, কারণ জানি আমার এই তাল্লু প্রফিট দিবে। তো কি হয়েছে, 5 টাকার ঘরে আসছে আর আরো ভলিউম করছি, কোয়ান্টিটি বাড়াইছি, 6 টাকার ঘর, 60 টাকার ঘরে প্রাইস নিয়ে আসছি, 8 টাকা 20-30 পয়সায় একবার সেল দিছি, আবার 60 টাকা 10-10-এ কিনছি, আবার 8 টাকা বিক্রি করছি, এখন আবার 60 টাকা 70-80-90, 8 টাকা, 8 টাকা 10 পয়সা 20 পয়সায় হিউজ কোয়ান্টিটি লোড দিয়ে রাখছি, আজকেও কিনছি। তো এখন এই শেয়ারটা একটু বাজার যখন ঘুরবে, দৌড়ের সাথে যখন 10 টাকার ঘরে চলে যাবে, 10 টাকা 20-30 পয়সা 50 পয়সার ঘরে চলে যাবে, বা 11 টাকা, দেখবেন আপনারা তাল্লুটা, তখন হায় আফসোস করবেন অনেকে যে ভাই রাসেল ভাই তো এই কথা বলছিল, বাজার পড়ছে তো কি হয়েছে, ইন্ডেক্স যে এই কয়েকদিনে যে 200-300 পয়েন্ট পড়ছে তাতে কি হয়েছে, তাল্লু তো ঠিকই 10 টাকায় গেছে, 11 টাকায় গেছে, 12 টাকায় গেছে। এই কথাও আপনারা তখন বলবেন, প্যানিনসুলা 11 টাকা গলা চিল্লায়া গলা ফাটাইছি, অনেকেই কিনেন নাই, এখন 21-22 টাকা কিনতেছেন না। আসাদুজ্জামান ভাই, আমি তো সবসময় পজিটিভ মানুষ, আমার ব্লাডে হচ্ছে পজিটিভ ব্লাড, ও পজিটিভ, ও পজিটিভ রক্তের মানুষ আমি, সবসময় পজিটিভ চিন্তা করার মানুষ আমি, আমি কখনো নেগেটিভ চিন্তা করি না। বাজার আপ এন্ড ডাউন হবে, যা কিছু হবে, আজকের দিনটাতেও বাজারটা আপের একটা সিগন্যাল ছিল। আজকের দিনটাতে আপনারা লক্ষ্য করে দেখছেন, একবার বাজার প্লাসও হয়েছিল, এত চাপের মধ্যেও বাজার প্লাস হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওই ক্রিমিনাল চক্রের একটা মানুষকে প্যানিক সৃষ্টি করার জন্য যে চাপটা দিয়েছে, এই চাপের ঠেলায় অনেকে অবস্থা খারাপ হয়ে গেছে, বুঝতেছি, কারণ আমার তো ভাই বোনেরা আমার সাথে কানেক্টিভিটি আছেন সব জায়গাতেই। ফেসবুকের এই যে ঢাকার প্রোগ্রামের ভাই বোনেরা আছেন, সিলেটের প্রোগ্রামের ভাই বোনেরা আছেন, চট্টগ্রামের প্রোগ্রামের ভাই বোনেরা আছেন, নোয়াখালীর প্রোগ্রামের ভাই বোনেরা আছেন,
প্লাস আমার পার্টনারশিপের ভাই বোনেরা আছেন, তো সকলেরই তো আহ, কম বেশি পালস আমি বুঝি, কম বেশি উত্তেজনা বা হতাশা বুঝি। তো আমি সর্বসময় আপনাদেরকে যে সান্ত্বনা এবং সাহসিকতা দিয়ে আসছি, এটা কন্টিনিউ থাকবে। এবং অন্তত যেই জিনিসগুলো পজিটিভ, বি পজিটিভ, এ পজিটিভ, আমরা পজিটিভ রক্তের মানুষ, পজিটিভ চিন্তা ভাবনা করব। তো আমরা সবসময় জয়কে মেনে নেব। আর আহ, যখন কিছু জিনিস আছে পতনে আমরা শিখব, তো আমাদের হয় শিখবো নয় জিতবো, দুইটার বাহিরে আমাদের কোনো পরাজয় নাই। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়। রাইট। ধন্যবাদ শরীফ ভাই। এটা খুবই ভালো। এই যে আপনাদের যে কমেন্টগুলা পাই, বিশ্বাস করেন মনটা ভরে যায় যে আপনারা অন্তত এই বাজার থেকে একটা জিনিস শিখতে পারছেন, বা আপনাদেরকে বুঝাইতে পারছি, শিখাইতে পারছি, এটা আমার সবচেয়ে বড় পাওনা। আর এর চেয়ে বড় পাওনা কিছু নাই। এটা আমার আবেগ, ভালোবাসা আপনাদের জন্য, এবং আপনারাও আমাকে যে অফুরন্ত ভালোবাসা দেন, এটা আমার সবচেয়ে বড় পাওনা। এই যে আমার সাবিনা ইয়াসমিন আপা, সেই সুদূর রাজশাহী থেকে পিকনিকে আসছেন, আপা দুলাভাই দুইজনে আসছেন। এবং আপা কিন্তু এই বাজারের অনেক পুরনো সিনিয়র আপা, কোনোদিন একটা কমেন্ট করে নাই, কিন্তু উনি বাজারটা খুব ভালো বুঝেন। মাঝে মধ্যে টুকটাক, জানেন যে আমি ব্যস্ত মানুষ, তারপর ফোন দেন না, মাঝে মধ্যে ভয়েস পাঠান, আমি আবার রিপ্লাই করি বা ফোন দেই। আপার বাজার সম্পর্কে বেশ ভালো ইয়ে আছে, অল্প অল্প করে করছেন উনি টুকটাক করে। আমার লাইভ টাইপ দেখেও করছেন এবং নিচে নিচেও করছেন উনি। বাজারকে ভালো রিড করেন, অনেক পুরনো, সেই 9-10 সাল থেকে বাজারে আছেন। তো আলহামদুলিল্লাহ, এই বাজারের আমার সাথে আরো কিছু ভাই বোনেরা আছেন, যেমন রাহুল ভাই আছেন, তারপরে আছেন এই যে শাকিল ভাই, তারপরে মৃদুমন। আমরা সবসময় বাজারকে পজিটিভ নেই, এবং বাজারের যখনই বিপজ্জনক কিছু আসে বলি, আবার যখনই বাজার ভালোর দিকে যায় তখনই আবার বলি। এখনো ধরেন দুর্বল যে ব্যাংকগুলোর স্টকগুলোর, যেমন সেপ্টেম্বরে কয়েকটা স্টক থেকে আপনাদেরকে সতর্ক করেছিলাম, খান ব্রাদার্স, তারপরে এসপিসিএল, বিছাসারি, এই জাতীয়, এআইএল, সতর্ক করার পর পরে যেভাবে পতন হয়েছে, পুঁজি অর্ধেকের বেশি নাই হয়ে গেছে, পুঁজি অর্ধেকের চেয়েও নাই হয়ে গেছে। তো সতর্কতা আপনাদের জন্য করি, আপনাদের ভালোর জন্য করি। তারপরে অনেকে আবার কিছু নেগেটিভ চিন্তা করেন বা নেগেটিভ কথা বলেন। পাঁচ ব্যাংক সম্পর্কে আগে থেকে অবগত করে আসছিলাম, কিন্তু যারা শুনছেন বেঁচে গেছেন। আমার তুহিন ভাইয়ের সাথে আমার খুব আন্তরিক সম্পর্ক হয়েছে ওই পাঁচ ব্যাংকের একটা ব্যাংকের বিষয় নিয়ে কথা বলাতে। আরে মনির ভাই বেনসন দেওয়ার ভয়ে পালাইছে। তো এখন হাফ কার্টুন বেনসনের বাজি আছে, সেটা হচ্ছে ডেল্টা স্পিনিং নিয়ে। আমি ওনারে বলছি ডেল্টা স্পিনিংটা 60 টাকা 10-20 পয়সা যাবে। তো আজকে বাজারটা চাপের কারণে যে অবস্থা হয়েছে, এত চাপের মধ্যে যে ধরে রাখছে, এটা তো শুক্রিয়া। তো এইটাও বাজারটা একটু যেহেতু জুন ক্লোজিং সামনে, এই 60 টাকা 30-40 পয়সা যাবে ডেল্টা স্পিনিং, কোনো আহ, আহ, ইয়া হবে না। আর যেদিন 60 টাকার ঘরে যাবো, সেদিন তো মনির ভাইয়ের গলায় পাড়া দিয়ে কমো যে আমার হাফ কার্টুন বেনসনের টাকা দেন। অনেকদিন যাবত কথা হয় না। তো এইগুলা কোনো ব্যাপার না। এটা আহ, চলছে 10-20 পয়সা, তো বাজারের চাপের সাথে সবকিছুই ডাউনের দিকে আসে। যেমন ইসলামী ফাইন্যান্সটার কথা বলেছি, আরেকটা ব্যাপার বলি, আইবিপিটাও দেখেন। এই আইবিপি আগের বাজারের চাপের চোটে কিন্তু এটা 10 টাকায় নামাইছিল, কিন্তু এইবার পারতেছে না। এইবার কিন্তু কোনোভাবে পারতেছে না। এইবার সর্বোচ্চ উঠেছিল 14 টাকা 50 পয়সা, কিন্তু এখনো এই জায়গাতে যে পরিমাণে সেল প্রেশার আসার পরও যে সে ধরে রাখতেছে, এটা পজিটিভ সাইন। এবং এই শেয়ারটাও, এই যে দেখেন এখানে যে স্ট্রং সাপোর্ট ক্রিয়েট আছে, বাজার কোনোভাবে একবার যদি ইউটার্ন চলে আসে, এই শেয়ারটা 16-17 টাকা 18 টাকার দিকে চলে যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা মোহাম্মদ শামসুল ইসলাম ভাই, ওটা তো বিএনপি শেয়ার, এনবিএল। এখন তো যেই সাউন্ডটা ছিল যে আব্দুল্লাহ আল মিন্টুর, গতকালকে রাত্রে খবর পাইছি আব্দুল্লাহ আল মিন্টু এখন আর ওইটার দায় দায়িত্ব নিবে না।
আরেকটা গুজব ছড়াইছিল না, 1,000 কোটি টাকা এনবিএল এর, এনবিএল কে দিচ্ছে, এটাও গুজব। এটাও গুজব। আরে ভাই সমস্যা নাই, একসাথে আধা কার্টুন পাইলে তো, হাফ কার্টুন পাইলে তো ঢাকা আরেকটা পার্টি দিব, দিয়া সবাই মিলে ভাগযোগ করে খাবো, এত সিগারেট আমি একসাথে খাইতে পারবো না। আমার এই বিড়িত ভাই যারা আছেন, বিড়িত ভাই, বিড়িত ভাইদেরকে নিয়ে আমরা একসাথে খাবো, পার্টি দেব, সমস্যা নেই। তো এই আইবিপিটাও দেখবেন যে ইনশাল্লাহ বাজার ইউটার্ন আসলে এই 17-18 টাকার ঘরে চলে যাবে ইনশাল্লাহ। আনোয়ারের এখন আমি কি করবো, ট্রেমেক্স এটা কি নাম রে ভাই, আনোয়ারের এটার ইপিএস 12 টাকার উপরে মাইনাস। কি 105 টাকায় কিনছেন, কোন হিসাবে কোন সূত্রে কিনছেন জানি না। এই শেয়ারটা 21-22 সালে যে পরিমাণে গেম হয়েছে, 600 টাকা পর্যন্ত, 650 টাকা পর্যন্ত উঠাইছে, এইটার মধ্যে আর কিচ্ছু নাই, যোগা ছাড়া এই বাজারের তালে তালে একটু উঠে নামে, আবার আরো যে অবস্থানে আছে, এখন তো সবগুলার ক্যান্ডেল বা সবগুলার যে প্যাটার্ন, এই যে হিস্টোগ্রামের বার, এগুলো এটা আরো নামাইতে পারে, এটা 83 83 দিকে বা আরো নিচেও আনতে পারে, তবে 83 83 84 85 দিকে স্ট্রং একটা সাপোর্ট আছে, এটারে ধরে রাখতে পারলে হয়তো এইখানে আসলে হয়তো কিছু এভারেজ করতে পারেন। হ্যাঁ ইয়াসির ভাই ঠিক আছে, আমরা একসাথে ঈদের পরে একটা পার্টি দিব, আর ইনশাল্লাহ ঈদের পরে একটা পার্টি হইব আমগো, বিড়ির মেজাজ মারবো। তো এখন আনোয়ার গ্যালভানাইজিংটাও এই 84 85টা আসলে অ্যাভারেজ করেন, এই মুহূর্তে অ্যাভারেজ করেন না, অ্যাভারেজ হলে ব্যাভারেজ হয়ে যাবেন। তো এই মুহূর্তে অ্যাভারেজ না, অ্যাভারেজ 84 85তে আসলে অ্যাভারেজ কইরা প্রাইসটা কমায় নিয়ে আসতে পারলে, আরে ভাই 5,000 কিনছেন, 5 লাখ টাকা হুদা কামে ঢুকাইছেন এমন একটা শেয়ারে যেটার 12 টাকা ইপিএস মাইনাস। এই সিনো বাংলা আমার কাছে এখনো আছে, আমি 2-3 বার প্রফিট করছি, আরো আছে, এখনো আছে, 50 টাকায় কিনা, আমার কোটে 50 টাকার 3 পয়সা না 4 পয়সা পড়ছে, সমস্যা নাই। মুশফিকুর রহমান ভাই, কোনো নো প্রবলেম। এই এগুলা যেগুলা আছে নেক্সট রাউন্ডে এগুলা অনেক ভালো। ইনশাল্লাহ ইনশাল্লাহ মুশফিকুর রহমান ভাই, আপনার তো ভালো পুঁজি আছে আলহামদুলিল্লাহ, ধরে রাখেন এগুলা ইনশাল্লাহ, যেই কয়টা শেয়ার কিনছেন এগুলা কোনোটাই লস হবে না, এগুলা ইনশাল্লাহ ভালো ভালো প্রফিট দিবে। আরডি ফুড 22 টাকা কিনা না, সমস্যা নাই, এটা কোনো, আরডি ফুড 22 টাকা, এত উপরে কিনলেন কেন? আরডি ফুডটা একটু সমস্যা নাই, তাও কোনো প্রবলেম হবে না, 22 টাকাও এটা কোনো প্রবলেম হবে না, এগুলো চলে আসবে, যেগুলা আছে এগুলা কিন্তু ভালো হবে। আলহামদুলিল্লাহ ভাই, এই যে এটা আমার সবচেয়ে বড় পাওনা ভাই, আপনারা বুঝেন শিখেন, বাজারটাকে ভালো ভালো স্টকগুলোতে ইনভেস্ট করেন, দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন এখান থেকে, অন্তত কিছু না হোক পুঁজি হারাবেন না। আপনাদেরকে বলি যে শেয়ারগুলোর কথা বলি, এগুলা যেই যে রেটে কিনছেন, হয়তো এখন বাজারে একটু চাপ দিছে, বাজারটা ঘুরলে দেখবেন এগুলো আবার খুব জোরে সোরে উঠে যাবে, আপ ট্রেন্ডে চলে যাবে, কোনো ভয় নাই। তো এটা কোনটা, আইপিডিসি, আইপিডিসিটা আজকের কততে আসছে, 18 19 টাকার ঘরটাই এটা স্ট্রং জায়গা, এই 19 টাকার ঘরটাই স্ট্রং জায়গা, মাঝখান দিয়ে একবার উঠছিল, ভালো একটা রেট উঠছিল 21 টাকা, আমি আলোচনা যেখানে বলছিলাম সেখানে উঠছে। আবার বাজার খুললে এটাও এপ্রিলের দিকে ঘোষণা আসে, মাথায় রাখবেন, আবারও নেক্সট রাউন্ডে আপনাদেরকে এই জায়গাটাতে 22 টাকার ঘরটা পাবেন, এই 22 টাকাতে, 22 টাকা, 22.5 টাকা থেকে 22 টাকা 70 80 পয়সা পাবেন, 22 টাকা 70 80 টাকা পাবেন। তো এটা নিয়েও টেনশনের কিছু নাই, ভয়ের কিছু নাই ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপু, ভালো পরামর্শ দিয়েছেন ইনশাল্লাহ। তো চেষ্টা করি করব। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা তো অনেক বছরের অভ্যাস, আর দ্বিতীয় কথা হচ্ছে এটা মাঝে মধ্যে আহ, একবার এই যে করোনার টাইমে ছাড়ছি, 3 বছর 4 বছর টানি নাই, পরে ফ্রেন্ড সার্কেলদের আড্ডায় পড়লে ইয়ে করলে দুষ্টামি করে একটু ইয়ে করি, ওই প্রফেশনালি না। এটা সবকিছুই মানুষ অভ্যাসের দাস, অভ্যাস করলে সবকিছুই পরিবর্তন করতে পারে। তো এই আইপিডিসিটা
ফাইন্যান্স সেক্টরের মধ্যে ভালো একটা কোম্পানি, এটা কিন্তু খারাপ না, এটাও কিন্তু ভালো, এটাও ভালো, তবে একটু সময় সাপেক্ষের ব্যাপার তো এগুলা। জানেন যে অর্থনৈতিক খাতটাকে এই বিগত 17 বছরের এই স্বৈরাচার হাসিনার আমলে ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, আহ, আহ, এটা কি কি বলে, মিউচুয়াল ফান্ড, এমন কোনো আর্থিক খাত নাই যে লোপাট না করে ছাড়ছে ওরা। সরকারি প্রতিষ্ঠানগুলার শুধু স্বৈরাচার হাসিনার সাথে সাথে আরো এই যে কিছু সচিব আছে না, কিছু না, ম্যাক্সিমাম জমিদার, আমি এদেরকে জমিদার বলি, যারা এই যে ব্যুরোক্রেট যারা আছে, এরা হচ্ছে আরো অসভ্য, এদের তো নাম গন্ধ আসে না, সত্য কথা বললে তো অনেকের গায়ে লাগা যায় তো। এই যে বেগম পাড়ায় বাড়ি কারা করছে দেখেন তো, একটু লিস্ট গুলা বাইর করেন, বেগম পাড়ায় কাদের কাদের বাড়ি আছে, দুবাইয়ের এই যে আলিশান বাড়িঘর কারা করছে, আমাদের রক্ত চুইসা এই শুয়োরের বাচ্চারা দেশ থেকে সব লুটপাট করে নিয়ে বেগম পাড়ায় বাড়ি করে, ওই দুবাইতে বাড়ি করে, থাইল্যান্ড, ব্যাংকক, সিঙ্গাপুরে গিয়া রাজত্ব করে। এই শুয়োরের বাচ্চারা মরলে তো এগুলোর প্রত্যেকের, আরে ভাই আমি যদি আপনার টাকা মাইরা খাই আপনার কাছে দায়বদ্ধ, আর এরা, এই ডাকাতের বাচ্চারা পুরা বাংলাদেশের মানুষের কাছে দায়বদ্ধ, কয়জনের কাছে হিসাব দিবে ওরা? তো সুতরাং ওরা লুটপাট করে দুনিয়াতে বিলাসী জীবন করলেও শেষ জীবনে হোক আর পরকালে হোক ওইগুলোর হিসাব দিতে হবে। কেউ ওই হিসাব থেকে বাদ যাবে না। আজকে দেখেন আরব কান্ট্রি গুলাতে রাজত্ব করতেছে, আর মুসলিম ভাইদেরকে ইরাক, সিরিয়া থেকে শুরু করে ইরান থেকে শুরু করে ওদের একটাই কার্যক্রম, হামলা করে মুসলমানদেরকে খতম করা বা মুসলিমদেরকে আক্রমণ করা। আর আমাদের এই মুসলিম দালালেরা ওই ওদের পাচাইটা সেটা ওদেরকে দোস্ত বানায় ক্ষমতায় বসে, আর আমাদের নিজেদের স্বজাতি ভাইদেরকে হামলা করে হত্যা করে। এটা তো হচ্ছে ইরাক সিরিয়ার ঘটনা বা আরবের ঘটনা। আমাদের বাংলাদেশেই দেখেন না, একটা সত্য কথা, একটা কোনো একটা পোস্ট করলেই ওই গোমূত্রখোর আহ, একদল আছে আইসা জামাত জামাত কইরা চিল্লায়। তো চরিত্র তো ওই, ওরা তো মুসলিম ভাই না, যারাই গালি গালাজ করে জামাত বলে বা রাজাকার বলে, এরা তো মুসলিম, এরা তো অমুসলিম কেউ না, এরাও তো আমার ভাই, আপনার ভাই। তো চরিত্র কোথায় গিয়ে ঠেকছে এমন এক দেশ। আওয়ামী লীগের সময় এদের প্রোফাইলে থাকে হাসিনার ছবি, আর বিএনপির সময় প্রোফাইলে থাকে খালেদা জিয়ার ছবি। আবার জামাত ক্ষমতা আসলে এই জামাতের আমিরের ছবিও এরা লাগাইবো, এরা হচ্ছে ওই হারামির বাচ্চারা। তো যাদের চরিত্র হয়েছে চেটে পুটে খাওয়ার, তারা তো এই কাজগুলো করবে, তাই না? তো আচ্ছা, ফ্যাকডিল ভালো একটা জায়গা আছে, পড়বে না ফ্যাকডিলটা, এখান থেকে পড়বে না। এই ফ্যাকডিলটাও বেশ ভাই বোনেরা আটকা আছেন, না বুঝে কিনে এখানে ধরা খায় আছেন। তো নেক্সট রাউন্ডে ফ্যাকডিলটা উঠবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ নেক্সট রাউন্ডে বাজারটা একটু ঠিক হইলে, যেহেতু একটা ইনভলভমেন্ট এখানে বেশ লম্বা সময় ধরে হয়েছে, দেখেন এই চিত্রটা এখানে, এই লম্বা সময় হয়েছে। আজকে বৃহস্পতিবার রাতে একটু সময় দিয়ে কথা বলবো। আহ, অনিল দাদা, অনিল সাবদার দাদা, এখন আমি ওই সময় আপনাকে একটু বলেছি যে কেনা বেচা থেকে একটু সাবধানে থাকেন, টাকা লাভের টাকাটা ফ্রি রাখেন। আমার অনিল দাদাও অনেক লস টস করছিল, বাট আমার লাইভ দেখে কিছুটা রিকভারি করছে। আমাকে আবার হাদিয়াও পাঠাইছে, কিছুদিন আগে 5,000 টাকা পাঠাইছে লাভের থেকেই। তো দাদা আপনি পেনিনসুলাটা কিনছেন 21-30-এ, কোনো সমস্যা নাই, এখন 20 টাকা চলে, 1 টাকা 30 পয়সা, এগুলা বাজারটা ইউটার্ন দিলে 21-30 না, এটা 25-26 টাকা চলে যাবে। তো অনিল দাদা যদি আপনার আমার পরামর্শ হচ্ছে, যদি আহ, যদি ইয়ে থাকে, ক্যাশ ফ্রি হাতে থাকে, এই 20 টাকা বা 19 টাকা, 70-80-90 পয়সায় এই রেটটাতে যদি আবারও টাকা যদি থাকে, অ্যাভারেজ করে কিনে রেখে দেন, আগামী ডিক্লার পর্যন্ত এটা রাখেন, থাকেন, দেখেন এটা কোথায় যায়। মিনিমাম আপনি 27, 28, 30, 31, 32 টাকা বিক্রি করতে পারবেন এই প্যানিনসুলা, এটা নোট করে রাখেন, এটা প্যানিনসুলা আরো অনেক দূর যাবে ভাই। দাদা কোনো টেনশন নাই, আপনি সময় নিয়ে করেন, কিনছেন কত হাজার, আরো যোগ করেন এখানে, যদি টাকা থাকে, ফ্রি থাকে, ভয়ের কোনো কারণ নাই এইটাতে। আপনার ওই যে নাহি ক্যাপের মতন হবে না,
অনিল দাদা, এটা নাহি ক্যাপের মতন হবে না, এটাকে আপনাকে রিটার্ন দিতে বাধ্য। একদম অনেক অনেক হবে। এবং আমাদের যারা আছেন, আমার ভাইরা আছেন যারা পেনিনসুলা, যত আছে রেখে দেন জমায়া, লং টার্মের জন্য রেখে দেন, এগুলো অনেক ভালো হবে, কোনো সমস্যা নাই। তো তো এইভাবে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। আজকেও লাইভটাও একটু বেশি আলোচনা করছি। আলোচনার চেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদেরকে সাহস রাখতে হবে, ভয়ের কোনো কারণ নাই, আমি আপনাদের পাশে আছি সব সময়। আর এখন শুধু একটাই বারবার সতর্ক করব, সেটা হচ্ছে ফেসবুকে যেসব গ্রুপগুলা প্রচার করবে যে বাজার 46-এতে আসবো, 3000-এ আসবে, 3500-এ আসবে, এই ধান্দাবাজদের থেকে একটু সতর্ক থাকবেন। আর নিজের হাতের যে ভালো ভালো শেয়ার কখনোই ভুলেও ছাড়বেন না। যত প্রাইসই কমুক না কেন, আপনাকে আপনার রিটার্ন দিবে ইনশাল্লাহ। এইগুলা অনেকগুলা স্টক দিয়ে আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইছি, এবং অনেক আলোচনার মধ্যেই নিয়ে আসছি, দেখাইছি। আবারও সেই জিনিসগুলা বাজার যখন ইউটার্ন আসবে, বাজার যখন বাজার ভালো থাকে তখন খারাপ স্টকটাও বাড়ে, খেয়াল করে দেখেন। যখন বাজার ভালো থাকে খারাপটাও বাড়ে, এমন কোনো স্টক নাই যেটা মুভমেন্টে না আসে। সুতরাং ভয়ের কোনো কারণ নাই, আতঙ্কের কোনো কারণ নাই। ইন্ডেক্স নিয়ে শেষমেশ আলোচনা করি কালকে, কারণ কালকে শুক্রবার, বন্ধের দিন। হয়তো বা কোনো কাজে কর্মে ব্যস্ত থাকলে হয়তো নাও লাইভে আসতে পারি। তবে কোনো স্টকের নতুন নতুন যে স্টকগুলো, এখন কোন কোন স্টকগুলো ভালো ভালো ইয়ে আছে, আগামী 2 দিনে আপনাদেরকে ভিডিও আপলোড দিয়ে দেখাবো। তো এইখানে দেখেন, ইন্ডেক্সটা নিয়ে একটা আলোচনা গতকালকে করছি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 5 দিন, 5 ওয়ার্কিং ডেসেই একটা ডাউন ট্রেন্ড মুডে আসছে। 1, 2, 3, 4, 5, 5 ওয়ার্কিং ডেতে হিস্টোগ্রামের বারটা ডাউন মুডে আসছে। হয়তোবা আশা করছি যে জায়গা আছে, এবং আমরা যেটা দেখেছি যে 5,200 বা 5,100 প্লাস, এই 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 যে জোনটা, 25 সালের জানুয়ারি মাসের যে জোনটা, এই জোনটা আশা করি এবার একটা ধরে রাখার চেষ্টা হবে। নতুন সরকারের কাছে আমরা আমাদের এই প্রত্যাশা যে যদি তাদের ইমেজ ধরে রাখতে চায়, বর্তমান বিএনপি সরকার যদি তাদের ইমেজ ধরে রাখতে চায়, তাহলে অবশ্যই পুঁজিবাজারের, বাংলাদেশের একটা বিশাল অর্থনৈতিক খাত পুঁজিবাজারের দিকে তারা সুদৃষ্টি দিবে। আরেকটা কথা আমি এই সরকারকে বলতে চাই, আপনাদেরকে নিয়েই, আপনাদের পক্ষ হয়ে বলতে চাই, একটা কথা বলতে চাই, যে আমাদের দেশের যে অর্থনৈতিক ঘাটতিটা আছে, এই সরকার যদি চায়, এই বর্তমান বিএনপি সরকার যদি চায় দেশের অর্থনীতির মোড় ঘোরাতে, সর্বপ্রথম তাকে মোড় ঘোরাতে হবে এই বাংলাদেশের পুঁজিবাজার। কেননা পুঁজিবাজারের মূল অর্থ হচ্ছে পুঁজি সংগ্রহ করা। একটা কথা মনে রাখবেন, পুঁজিবাজারের অর্থ হচ্ছে পুঁজি সংগ্রহ করা। সবাই মনোযোগ সহকারে শুনেন। পুঁজিবাজারের অর্থ হচ্ছে, পুঁজিবাজারের ডেফিনেশন হচ্ছে পুঁজি সংগ্রহ করা। তো এই সরকার, এই বর্তমান বিএনপি সরকার যদি বাংলাদেশের অর্থনীতি ঘুরাইতে চায়, অর্থনীতির মেরুদণ্ড দাঁড়া করাতে চায়, তাদের কাছে একমাত্র অপশন আছে এই পুঁজিবাজারকে একটি শক্তিশালী অবস্থায় দাঁড় করাতে পারলে বাংলাদেশের অর্থনীতি ঘুরে যাবে। কেন? আমাদের আমরা কত কোটি মানুষ, 20-22 কোটি মিনিমাম ধরেন না, 20-22 কোটি মানুষের মধ্যে যদি অন্তত 5 কোটি মানুষকে যদি এই পুঁজিবাজারে ইনভলভমেন্ট করাইতে চায়, পারে গভর্নমেন্টের, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনাদের সকলকে সাক্ষী রেখে চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিএনপি সরকার যদি দেশটাকে রান করাইতে চায়, তাদের সর্বপ্রথম তাদের নজর দেওয়া উচিত এই পুঁজিবাজারে। এই পুঁজিবাজারের যদি 5-7 কোটি মানুষকে যদি ইনভলভমেন্ট করাইতে পারে, এবং এই অর্থ যদি পরিচালিত হয়, বাংলাদেশের অর্থনীতি ঘুরাইতে কোনো ব্যাপার না। এটা শুধু আহ, সুচিন্তার প্রয়োজন এবং দক্ষ মানুষের প্রয়োজন। আমাদের পুঁজিবাজার প্লাস এই গভর্নর, অর্থনৈতিক খাতে আমাদের একজন শক্তিশালী, অন্তত মাথার কিছু যে বুদ্ধিমত্তার যাদের পরিচয় ইয়া আছে, তারা যদি এখানে ইনভলভমেন্ট হয়, বিশ্বাস করেন ভাই, এই বাংলাদেশের মানে চেহারা পাল্টে দেওয়ার মতন বহু খাত আছে। আমরা বাঙালি মানে পরিশ্রমী জাতি, শক্তিশালী জাতি, অন্তত মনোবল দিক থেকে বা বিভিন্ন বিষয়ের দিক থেকে।
কিন্তু সমস্যা হচ্ছে আমরা একটা দাসত্বের মধ্যে বন্দির কারণে, একটা দেশের দাসত্বের বন্দির কারণে আমরা দেশে ঢুকতে হইলেও তাদের কাছে মুসলেখা দিয়ে ঢুকতে হয়, বা বিভিন্ন আমাদের উপরে যে ইয়েটা হয়েছে। তারিক হামিদ ভাই কথা ঠিক বলছেন, এটা আমরা যে তাদের যে সংগঠনের যে অবস্থা, তাদের যে নেতাকর্মীদের যে অবস্থা, 9 মাস রান করাইতে পারবে কিনা এটা সন্দেহ। কিন্তু তাদের এই সাংগঠনিক ভাবটা দেখেন, আওয়ামী লীগ দেশে নাই, কিন্তু আওয়ামী লীগের কিছু গুণের কথা বলি। সেটা হচ্ছে তাদের দলের যেই সাংগঠনিকের স্ট্রং বা শক্তিশালী অবস্থান, জামাতের যে সাংগঠনিক শক্তিশালী অবস্থান, বিএনপির ভিতরে, বিএনপির দলটার ভিতরে এগুলো নাই। এরা পারে না। তো ওদের ভিতরে এই সাংগঠনিক একটা সুশৃঙ্খলতা নাই, সবখানে শুধু চাঁদাবাজি, দখলবাজি, ধর্ষণ, এই ধান্দা ছাড়া তাদের হিস্ট্রি তো দেখি নাই। খেয়াল আছে 2005-6 সাল দিকে, আহ, 5-6 সালের দিকে মনে হয়, ওই যে ইয়েতে মতিঝিলে ছিনতাইকারী 60টারে যে পোড়ায় আগুন দিছে, এগুলা সব মুন্সিগঞ্জের ছিল। কেউ লাস্ট পর্যন্ত এলাকার মানুষ গ্রহণ করতে চায় নাই, এত অত্যাচার করছে এই সেই সময়, সেই পিরিয়ডেও, এই 5-6 সালের দিকে। সত্য কথা বলতে তো ভয়ের কোনো কারণ নাই। তো সাংগঠনিকের দিক থেকে এই আওয়ামী লীগ আর জামাত এই দুইটার মতন সুশৃঙ্খল সাংগঠনিক বিএনপির ভিতরে নাই। আরেকটা কথা বলি, আওয়ামী লীগ যদি লুটপাটটা না করতো, আওয়ামী লীগের মতন ডেভেলপমেন্ট বাংলাদেশে আর কোনো সরকার করে নাই, এটা একদম অকপটে বলতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে 1200 কোটি টাকার পদ্মা সেতুরে 4000 কোটি টাকা বানাইছে। রেলের প্রত্যেকটা খাতে এই যে বিগ বিগ মানে বাজেট করে টাকা লুটপাট যদি না করতো হাসিনা, হাসিনাকে কেউ বাংলাদেশ থেকে সরাইতে পারতো না। এটা হচ্ছে চিরসত্য কথা। আজকে মেট্রো রেল বলেন, হাইওয়ে, যত বড় বড় ডেভেলপমেন্টের কাজ, এটা হাসিনার আমলেই সম্ভব হয়েছে। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি যেটা করছে, পুরো দেশের সম্পদকে লুটপাট করে নিয়ে পাচার করে ফেলছে। আরেকটা করছে হয়েছে ওই যে জামাত শিবির রাজাকার বলতে বলতে তারা ভারত চলে গেছে। এই কয়েকটা কাজ ছাড়া, যার ভালো কাজ তার ভালো বলতে হবে, যা যেটা খারাপ সেটা বলতে হবে। বিএনপি বেগম খালেদা জিয়ার নিয়ে তো কেউ কোনো প্রশ্ন তুলতে পারে না কেন? তার ভিতরে একটা দেশপ্রেম ছিল, দেশের কারণে কথা বলছে। খালেদা জিয়ার বিরুদ্ধে তো কেউ একটা টু শব্দ করতে পারবে না, এবং কেউ করলে তো সেটার প্রতিবাদ আমি নিজেও করব। কেন? বেগম জিয়ার মতন দেশপ্রেম এই দেশের কোনো প্রধানমন্ত্রীর ছিল কিনা আমার সন্দেহ। ছিল না কারো। তারপর জিয়াউর রহমানও দেশের জন্য অনেক কিছু করেছে। তো সুতরাং সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলা, বা অন্যায়কে অন্যায় বলাই আমাদের কর্তব্য এবং উচিত। যাই হোক, অনেক কথাই বললাম। এই মুহূর্তে যারা আছেন, আহ, ভাই বোনদেরকে বলছি, ধৈর্য সহকারে থাকেন। আমরা পতনও দেখেছি, উত্থানও দেখেছি। এই উত্থান পতনে লাভের জায়গায় কখনো হাতছাড়া করতে নাই। আবার বাজারের দুর্যোগ সময় ধৈর্যের কোনো বিকল্প নাই। এই ধৈর্য এবং লাভ দুইটাই চিন্তা ভাবনা করে বাজারকে অগ্রসর হতে হবে, বাজারে অগ্রসর হতে হবে। এই অগ্রসরের ভিতর দিয়ে আমাদের চলতে হবে। এটুকুই আমার বার্তা। ইনশাল্লাহ আপনাদের পাশে ছিলাম, আছি, সবসময় থাকবো, এবং ভালো ভালো কথাগুলো বলবো। হ্যাঁ, মেগা প্রকল্প মেগা লুট করছে, শুধু লুটপাটটা যদি না করতো না, তাহলে কিন্তু আর এই অবস্থা হতো না। আর আরেকটা যেটা করছে, গুম খুন হত্যা, যেটা খুবই আহ, কিছু আহ, আহ, যেই কাজগুলা করছে, এই বাংলাদেশের মানুষের উপরে যে স্ট্রিম রুলার চালাইছে, এটাই হাসিনার পতনের কারণ হয়ে দাঁড়াইছে। কথায় কথায় গুম খুন হত্যা, এগুলাই হচ্ছে সবচেয়ে ক্ষতিকর জায়গা। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবার জন্য শুভকামনা রইল। এবং প্রতিদিনের গুরুত্বপূর্ণ আলোচনা, বাজার নিয়ে আলোচনা আমাদের চলছে, চলবে সংগ্রাম। এবং আহ, ঈদের পরে সিলেটে প্রোগ্রাম আছে, সিলেটি ভাইদেরকে বলবো আপনারা একটু সজাগ হন। যদি প্রোগ্রামটা সাকসেসফুল করতে চান, আপনাদের অনুরোধ করব যে খুব দ্রুত গোছানোর ব্যবস্থা করেন, আপনাদেরই অনুরোধ ছিল। হ্যাঁ, এই যে এইটা পুঁজিবাজারকে যদি শক্তিশালী করতে পারে, এখানে কত মানুষ আছে টাকা নিয়ে বসে আছে, কিন্তু ভয়ে বিনিয়োগ করতে পারে না। কোথায় বিনিয়োগ করবে এটা করতে পারে না। মানুষের কাছে, আমাদের দেশের যারা প্রবাসী আছেন, অনেকের কাছে টাকা সঞ্চিত আছে ব্যাংকে। এফডিআর করেও তো এখন কোনো নিশ্চয়তা নাই। আপনি, কতগুলা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, টাকাও তুলতে পারতেছে না, হাহাকার, মতিঝিলে মিছিল। এই কষ্ট কান্না দেখলে খুব খারাপ লাগে যে এই দেশে এই আমাদের ভাই বোনরা বা আবার এই মানুষগুলা প্রবাস গিয়ে কষ্ট করে টাকা জমাইছে, এনবিএল এ রাখছে, বা এই যে 5টা ব্যাংকে রাখছে, বা আরো দুর্বল কতগুলা ব্যাংকে রাখছে।
এই যে টাকাগুলা উঠাইতে পারতেছে, তাদের কষ্টার্জিত টাকাগুলা এই যে লুটপাটকারীরা নিয়ে গেছে, হারামির বাচ্চারা নিয়ে গেছে, আজকে প্রত্যেকটা পরিবারের রুহের কষ্টে তো তারা ধ্বংস হয়ে যাবে, তাদের আত্মার কষ্টে তো তারা ধ্বংস হয়ে যাবে। কত মানুষ এখানে আমাদের এই ব্যাংকগুলাতে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ভাই বোনদেরই তো আছে। তো তো সেখানে সবারই তো টাকা আছে ভাই। এখানে আমার দেশের পুঁজিবাজারের অর্থনীতি নিয়েই তো কথাবার্তা হয়েছে এখানে। সব প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেশন আছে। আমার প্রত্যেকটা কথা এই পুঁজিবাজারে, আপনি যদি চাঁদাবাজি করে এই লুটপাট করে পুঁজিবাজার ভালো হবে, তো এইটা তো একটা সেই পার্টের মধ্যে পড়ে। তো আপনারা যারা বলেন যে এইসব কথা বলতে না, রাজনীতি করতে না, রাজনীতি না ভাই, প্রত্যেকটা কথা আমার এই অর্থনৈতিক খাত, আমার এই পুঁজিবাজারের সাথে রিলেটেড। এটা বোঝার চেষ্টা করুন, একটু ব্রেনটাকে শার্প করেন, একটু এই যে বন্দিশালা থেকে বেরিয়ে আসেন, ব্রেনের যে বন্দি মস্তিষ্কটা আছে এখান থেকে একটু বেরিয়ে আসেন। প্রত্যেকটা কথা আমার এই অর্থনৈতিক খাতের মধ্যে পুঁজিবাজারের সাথে রিলেটেড, কোনটা রিলেটেড না, প্রত্যেকটা জিনিস রিলেটেড। ফয়সাল ভাইয়া, এই যে বারাকা পাওয়ারটাও ভালো হবে, এটা বলছি যে এখন যে জায়গা আছে খুব ভালো জায়গা, এখানে থেকে বেশি একটা 10-20 পয়সা এদিক সেদিক হলে আতঙ্কের কিছু নাই। আমার এক এক সময় এক এক স্টক 20 টাকা 30 টাকাও কমছে, কিন্তু আমি ভয় পাই না, কারণ আমার স্টকগুলো, ওই স্টকগুলো আমি ইনভলভমেন্ট হই যেগুলোতে আমাকে আবার রিটার্ন দিতে, প্রফিট সহ রিটার্ন দিতে বাধ্য। তো এখন আছে 7 টাকা 60 পয়সা, এখানে আছে ডাউন ট্রেন্ডে এবং ভালো জায়গায় একটা অবস্থানে আছে, এখানে একটা বিশাল ইনভলভমেন্টও আছে। তো বাজার যখন ঠিক হবে তখন কিন্তু এগুলো আবার ইউটার্নে চলে আসবে, কোনো সমস্যা নাই। তারিক ভাই যদিও আমার সাথে ওই ইনভেস্টমেন্টে আসতে চায়, বলবেন, কোনো সমস্যা নাই। ফান্ড আছে, আমি নিশ্চয়তার সাথে বিনিয়োগের জায়গা আছে আমার সাথে। আমার সাথে যে ভাই বোনেরা আছেন পার্টিসিপেন্ট, আমার সাথে বিজনেস পার্টনারশিপে আছেন, আলহামদুলিল্লাহ সবাই নিরাপদে আছেন, একটা নিরাপদ ছায়াতলে আছেন। কেউ বলতে পারবেন না যে কারো রিয়েলাইজ কোনো একটা কাজ পর্যন্ত লস হয়েছে, রিয়েলাইজ। এবং প্রত্যেকের কোডে লাভ, রিয়েলাইজ লাভ আছে, প্রত্যেকটা কোডে রিয়েলাইজ লাভ আছে। এমন একটা কোড কেউ বলতে পারবে না, দেখাইতে পারবে না যে রিয়েলাইজ লস আছে, সবগুলা কোডে রিয়েলাইজ লাভ আছে, আলহামদুলিল্লাহ। এটা একটা চ্যালেঞ্জ নিয়ে আমি নামছি আপনাদের জন্য, আপনাদের ভাই বোনদের জন্য। ইনশাল্লাহ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কথা হবে। সবার মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।